হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। হচ্ছে সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটা হচ্ছে যারা হচ্ছে কি কৃষি উচ্চ জিএসটি আরইউ অ্যাডমিশন দিবা 2025 সালে, যারা এইবার অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তাদের জন্য পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র চলচ্চিত্রের লেকচার নাম্বার 1। আমি ইনস্ট্রাক্টর হিসেবে আছি সুজন, ফাউন্ডার হচ্ছে কি সুজন ফিজিক্স এন্ড ম্যাথ কেয়ার। এন্ড হচ্ছে আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে কোনটা, সুজন ফিজিক্স এন্ড ম্যাথ কেয়ার। যারা ক্লাসে জয়েন হয়েছো তোমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট করা। তারপরের কাজ হচ্ছে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও এবং তোমরা কি করো, ক্লাসটা শেয়ার করে দাও। এই পর্যন্ত আমিও ক্লাসটা শেয়ার করে নিচ্ছি, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে নাও এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে কি করে দ্রুত মেনশন করে দাও। তো যারা জয়েন হয়েছো দ্রুত মেনশন করবা এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে এবং সবাই কি করবা, প্রথম থেকে ক্লাস করবা। এইচএসসি 25 ব্যাচ যারা আছো, এইচএসসি 25 ব্যাচের সবার জন্য ক্লাসটা সমান। এইচএসসি 25 সাবজেক্ট আমি একদম বেসিক থেকে পড়াবো, কোনো ডিপলি বা কোনো শর্টকাট কোনো কিছু পড়াবো না। একদম তোমাকে হাতে ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা আমি আজকের ক্লাসে শিখিয়ে দিব, বুঝছো? তো সবাই কি করবা, ক্লাসটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবা। কে কে আছো একটু কমেন্ট করে জানাও দেখি। কে কে আছো কমেন্ট করো, জানাও দেখি যারা জয়েন হয়েছো। ওয়ালাইকুম আসসালাম সামিয়া, কি করো? সবাই কি করে দাও, ক্লাসটা একটু শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা কি করতে পারে, ক্লাসটা করতে পারে। এবং দ্রুত তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে কি করে দাও, মেনশন করে দাও। চলো আমরা আজকের ক্লাসে প্রথম যেটা জানা লাগবে তড়িৎ প্রবাহ। তো তোমরা এটা একটু নোট করতে থাকো, এটা একটু নোট করতে একটু লিখতে থাকো। সবাই এটা কি করে ফেলো, নোট করে ফেলো। এন্ড আমি একদম বেসিক থেকে পড়াবো, যতটুকু তোমার প্রয়োজন আছে অ্যাডমিশনে সেইটুকু, যাতে তোমার অ্যাডমিশনে কোনো প্রবলেম না হয়, প্রবলেম ফেস করতে না হয়, বুঝছো? সবাইকে আবারও বলবো যে তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে কি করো, মেনশন করে দাও। ওকে, সবাই এটা একটু নোট করো। এইচএসসি 25 ব্যাচ যারা আছো তোমাদের এগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু তোমাদের কি বোর্ড পরীক্ষা। তো সবাই কি করবা, নোট করবা। এন্ড সবাই কি করো, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে কি করে দ্রুত মেনশন করে দাও।
এবং ক্লাসটা সবাই কি করবা, শেয়ার করবা। প্রথম থেকে ক্লাস একদম এ টু জেড করো। তোমাকে আমি এতটুকু বলবো, যদি তুমি এই ক্লাসটা করো, তোমার অ্যাডমিশন একাডেমি যেইখানেই তুমি করো না কেন, যে কোনো জায়গায় তোমার কোনো জায়গায় ফেস করতে হবে না, কোনো কিছু ফেস করতে হবে না। আমি তোমাকে ভাই একদম ভেঙে ভেঙে হ্যান্ড ক্যালকুলেশন সহকারে তোমাদেরকে শিখিয়ে দিব, বুঝছো? সবাই এই জিনিসটা একটু মাথায় রেখা ভাইয়ের ক্লাসটাতে জয়েন হয়ে যাও। এন্ড সবাই কি করো, তোমরা তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে কি করো, মেনশন করে দাও। ওকে, তো আমরা এখন শুরু করব। যারা আছো, তো তোমাদেরকে একটু জানতে চাই যে কে কে ক্লাসে জয়েন হয়েছো। অ্যাডমিশনে সেটুকু যাতে তোমার, ওকে। তো সবার সবাইকে আবারও জানাচ্ছি আজকের ক্লাসে স্বাগতম জানানো হচ্ছে। যারা 5 জন ক্লাসে আছো, আমি 5 জনকে বলবো যে তোমরা কি করো, ক্লাসটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো এবং তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। এন্ড সবকিছু ঠিক আছে কিনা এটা একটু আবার জানাও, কারণ আমরা কি করবো, আজকের ক্লাসে প্রথম থেকে যতটুকু পড়া প্রয়োজন আমরা সবটুকু শুরু করবো। তো আবার আমি একটু বলে নিচ্ছি, আজকে হচ্ছে আমরা আহ যারা আছো, আমি বলবো যে কৃষিগুচ্ছ, জিএসটি, আরইউ অ্যাডমিশন এবং কি এইচএসসি তে দিবা, যারা যারা এইচএসসি কত 25 ব্যাচ এবং এইচএসসি 26 ব্যাচ যারা আছো, তো ক্লাসটা হচ্ছে তোমাদের সবার জন্য। আর ওভারঅল যারা অ্যাডমিশন থেকে শুরু করে এনি পার্সন সবার জন্য ক্লাসটা। এটুকু আমি বলবো যে তুমি ক্লাসে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো, তো তুমি ক্লাস থেকে একটা ভালো একটা বেনিফিট নিয়ে যাইতে পারবা। তো অবশ্যই চেষ্টা করবা ক্লাসে ভাইয়ের সাথে থাকা এবং রেসপন্স করা। আসো আমরা প্রথম কাজ দেখো, আমরা চলতরিতে পড়তে গেলে আমরা কি পড়ছিলাম, আমরা স্থিরতরির চ্যাপ্টারের সংজ্ঞাটা পড়ছিলাম না? স্থিরতরির চ্যাপ্টারের সংজ্ঞাটা কি ছিল? সংজ্ঞাটা ছিল যে আমরা কি তড়িৎ প্রবাহ হতে গেলে আমাদের কি ইলেকট্রন বা আধানের প্রবাহ হওয়া লাগে, সেই জিনিসটাকে আমরা কি বলি, চলতরিৎ বলি। এই সেম জিনিসটাই আমাদের এইখানে হবে, যে কৃষিগুচ্ছ যে প্রস্তুতিটা, সেখানে আমরা দেখতে পারবো যে আমাদের কি কি জিনিস আছে বা কি কি জিনিস আমাদের লাগবে। প্রথমত তড়িৎ প্রবাহ। এন্ড তড়িৎ প্রবাহ কাকে বলে? এন্ড তড়িৎ প্রবাহ জিনিসটা কি, তোমাদের এই চ্যাপ্টারের মূল পড়াটা, তোমাদের এই যে চ্যাপ্টারটা যে পড়বা, এই চ্যাপ্টারের মূল পড়া হচ্ছে তড়িৎ প্রবাহ। কারণ তুমি এখানে কোন দিকে তড়িৎ প্রবাহ যাচ্ছে, কোন দিকে যাচ্ছে না, সেটা নির্ভর করতেছে এই তড়িৎ প্রবাহের উপর। এখন তুমি যদি তড়িৎ প্রবাহটা পড়ো, তোমার তড়িৎ প্রবাহ যদি সংজ্ঞাই না জানা থাকে, তাহলে তুমি কিভাবে বুঝবা যে এটা তোমার তড়িৎ প্রবাহের সূত্র? তো এখন আমরা আসলে এটা একটু বুঝাই। ধরে নাও আমার কাছে একটু সবাই জানাও তো কে কোন বেস থেকে ক্লাস করতেছো। এন্ড যারা হচ্ছে আমার পেজ বা গ্রুপ থেকে ক্লাস করতেছো, একটু রেসপন্স করো পেজে, যেখানে আমি ক্লাস করতেছি সেখানে কমেন্ট করার চেষ্টা করো। ওকে, দেখো আমাদের তড়িৎ প্রবাহ জিনিসটা কি, ধরো আমাদেরকে এখানে সংজ্ঞা লিখে দিছি যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আদান প্রবাহিত হয় তাকে আমরা কি বলবো, তড়িৎ প্রবাহ বলবো। এখন ধরো আমার কাছে এটা একটা পরিবাহী আছে, এটা একটা পরিবাহী। এখন এই পরিবাহীর কখন আদান প্রবাহিত হবে, ধরো এটা একটা পরিবাহী, এর পরিবাহের ভিতর দিয়ে আদান প্রবাহিত হবে। আদান প্রবাহিত হতে গেলে আমাদের প্রথম যে কাজটা, এদের কি দুইটা প্রান্তে একটা বিভব থাকা লাগবে। ধরো আমরা এটার প্রান্তে একটা আমরা সোর্স যুক্ত করে দেই, এখান থেকে একটা ব্যাটারি বা ভোল্টেজ সোর্স যুক্ত করলাম, বুঝছো? এটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স বি, এটা একটা পরিবাহী। এর পরিবাহীর ভিতর দিয়ে আমাদের কি হতে হবে, তড়িৎ প্রবাহ হতে হবে। যেহেতু এর ভিতর দিয়ে আমরা একটা তড়িৎ প্রবাহ পাইতে যাব, তখন কিভাবে পাবো? ধরো আমরা এটা ভোল্টেজ সোর্স, এটা একটা নেগেটিভ হচ্ছে কি নেগেটিভ প্রান্ত। আমাদের কি একটা আমরা কি পড়ছিলাম বলতো, ইলেকট্রন প্রবাহ বা তড়িৎ প্রবাহ হয় কিভাবে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে না? আমাদের তড়িৎ প্রবাহটা হয় কিভাবে বলতো? তড়িৎ প্রবাহ প্রবাহ হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, নিম্ন বিভব থেকে সরি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। কি উচ্চ বিভব থেকে বিভব হতে নিম্ন বিভবের দিকে, নিম্ন বিভব। আরেকটা হচ্ছে আমাদের ইলেকট্রন প্রবাহ, এটা আমরা স্থিরতরিৎ চ্যাপ্টারে পড়ছি, তাই না? যারা স্থিরতরিৎ চ্যাপ্টার করো নাই, তারা স্থিরতরিৎ চ্যাপ্টারটা করে নিও, বুঝছো? তাহলে আমরা কি এটা কি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, নিম্ন বিভব থেকে
উচ্চ বিভব, হতে উচ্চ বিভবের দিকে, উচ্চ বিভব। এই যে দুইটা জিনিস আমাদের যে বুঝি, তাহলে আমার চলতরিৎ চ্যাপ্টারটা একদম ইজি মনে হবে। ইলেকট্রন প্রবাহ বা তড়িৎ প্রবাহ কোন দিকে? উচ্চ বিভব থেকে নিয়মিত। ইলেকট্রন প্রবাহ মানে হচ্ছে কি, এই যে তড়িৎ প্রবাহ মানে হচ্ছে আদান প্রবাহ, ধনাত্মক আদান প্রবাহিত হওয়া, বুঝছো? সবাইকে আবারও বলবো, যারা জয়েন হইতেছ, তো তোমরা একটু দ্রুত কি করবা, তোমাদের বন্ধু বান্ধব আছে এদের মেনশন করে দাও এবং শেয়ার করে দাও। তো আসো কি বলছি, আমি বলছি এই যে একটা পরিবাহী আছে, ধরো আমাদের এখান থেকে তড়িৎ প্রবাহ হতে গেলে আমাদের অবশ্যই কি আদান প্রবাহিত হওয়া লাগবে, আদান প্রবাহিত হওয়া লাগবে। এখন ধরো আদানটা মানে কি হচ্ছে প্লোটন প্রবাহিত হওয়া লাগবে। এখন প্লোটন কখন প্রবাহিত হবে? যখন একটা প্রান্ত পজিটিভ থাকবে, একটা প্রান্ত নেগেটিভ থাকবে। দুইটা প্রান্ত যদি বিভবটা কি থাকে, যদি দুইটা প্রান্তর কি বিভব থাকে, তাহলে আমরা কি পাবো? ইলেকট্রন পাবো। ধরো আমাদের এই প্রান্তটা হচ্ছে কি বি এ, ধরো এই প্রান্ত বি এ, এই প্রান্তটা হচ্ছে আমাদের কত? বিবি। এই বি এটা ইজ গ্রেটার দেন, বি এ ইজ গ্রেটার দেন কত? বিবি। যখন আমাদের এই বি প্রান্তর ভোল্টেজটা বেশি, তার মানে দুইটা প্রান্তের বিভব পার্থক্য যদি বেশি হয়, তখন আমরা কি পাবো? তড়িৎ প্রবাহ পাবো। তাহলে যেহেতু আমাদের এই দুই প্রান্তের বিভব পার্থক্য বেশি, তাহলে পার্থক্য আছে, তাহলে ধরুন আমাদের কত? বি এ ইজ মাইনাস কত? বিবি। এদের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে কত? বি। তাহলে আমাদের কি এর ভিতর দিয়ে, এই যে পরিবাহটার ভিতর দিয়ে কি হবে? আমাদের একটা তড়িৎ প্রবাহ হবে। ধরো সেটা আমাদের সংজ্ঞা অনুসারে কি, দেখো কোন পরিবাহের মধ্য দিয়ে একক সময় যে পরিমাণ আদান, ধরুন আমাদের এখানে কি পজিটিভ আদান প্রবাহিত হচ্ছে, এখান দিয়ে আমাদের কি আদান প্রবাহিত হচ্ছে, যেহেতু আদান প্রবাহিত হয় এদিকে যাচ্ছে আদানগুলো, তাহলে তড়িৎ প্রবাহটা হচ্ছে আদান প্রবাহের দিকে, তাকে আমরা কি বলবো? তড়িৎ প্রবাহ বলবো। এটাকে আমরা বলবো কি? তড়িৎ প্রবাহ। তাহলে এই যে দিক দিয়ে যেটা যাচ্ছে, আমার এই বরাবর যেটা আসতেছে, এখান থেকে আমরা কি আসবে? এর ভিতর দিয়ে আমাদের ইলেকট্রন যাবে না, ইলেকট্রন প্রবাহ হবে। ইলেকট্রন প্রবাহ কোন দিকে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভব। এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের মূল বেসিক জিনিসটা। এটুকু বুঝছো? বলো তো, এটুকু মাথায় গেছে কিনা সবার? যারা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। অনেকেই ক্লাসে জয়েন করছো, কিন্তু কেউ এখন পর্যন্ত কমেন্ট করো নাই, তার সবাইকে বলবো তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং কে কোন ব্যাচ থেকে ক্লাস করতেছো একটু জানাও, কে এইচএসসি ব্যাচ কত। হ্যাঁ, এখন আসো, তাহলে আমরা সংজ্ঞা অনুসারে কি বলছি, ধরো আমার এই পরিবাহের ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে? আই পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে। এখন কতটুকু চার্জ যাচ্ছে তুমি কি জানো? জানো না। ধরে নাও আমাদের সময়টা, ধরো টি সময়ে আমাদের কি পরিমাণ চার্জ যাচ্ছে এর ভিতর দিয়ে? কিউ পরিমাণ চার্জ যায়। তাহলে আমরা এখানে একটু লিখতে পারি সংজ্ঞা অনুসারে। তাহলে আমরা ধরে নাও এই পরিবাহের ভিতর দিয়ে কি পরিমাণ চার্জ যাচ্ছে কিউ সময়ে, ধরো টি সময়ে কত? টি সময়ে আমাদের কতটুকু চার্জ যাচ্ছে? সেটা যাচ্ছে কত? কিউ পরিমাণ চার্জ। এই পরিবাহের ভিতর দিয়ে টি সময়ে কত? কিউ পরিমাণ চার্জ কি হইতেছে? প্রবাহিত হচ্ছে, বুঝছো? যেহেতু এটার ভিতরে কি সময়ে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত, আমার সংজ্ঞা অনুসারে কি বলছে দেখো, একক সময়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হবে। তাহলে একক সময়ে মানে কত? তাহলে 1 সেকেন্ডে, তাহলে সময় কতটুকু যাবে? কিউ বাই টি। এটাকে আমরা বলবো তড়িৎ প্রবাহ। এই তড়িৎ প্রবাহ কি দ্বারা প্রকাশ করে? আই দ্বারা। তাহলে আমরা কি আই ইকুয়াল টু কত লিখতে পারি? কিউ বাই টি। এটা তোমরা 9, 10 বা হচ্ছে একদম ছোটকাল থেকে শিখে আসছো, এটা আমি জানি। তারপর কি আই ইকুয়াল টু কত? কিউ বাই টি পাইতেছো। এইটুকু বুঝছো সবাই? হচ্ছে আকিয়া খাতুন, আসকিয়া খাতুন হচ্ছে কত? 24 ব্যাচ। এন্ড কে কোন ব্যাচ থেকে একটু জানাও। তো সবাইকে বলবো, সবাই একটু রেসপন্স করো, আমার আইডিতে কমেন্ট করো। হ্যাঁ, আমার আইডিতে ঢুকে তারপরে ক্লাস করো। যারা পেজ বা গ্রুপ থেকে ক্লাস করতেছো একটু কষ্ট করে তুমি আমার আইডিতে ঢুকে ক্লাস করে কমেন্ট করো, তাহলে আমার কাছে কমেন্টটা আসবে। তাহলে কি পাইতেছো? আই ইকুয়াল টু কত? কিউ বাই টি। তাহলে এটা হচ্ছে এই তড়িৎ প্রবাহের সংজ্ঞা অনুসারে। তাহলে তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করে, এর একটা একক থাকবে না? তো আমরা যে এককটা ব্যবহার করি, আসো আমরা এটা এককটা ব্যবহার করি, এককটা কিভাবে আসবে? তাহলে আই ইকুয়াল টু কত বলছি? আই ইকুয়াল টু কিউ বাই কত? টি। চার্জ বা এখানে আদান প্রবাহিত হচ্ছে, আদানটার একক কি পড়ছে? আদানের একক কি? কুলম না? আদানের একক হচ্ছে কত? কুলম। আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে কি লিখতে পারো? কুলম পার কত? সেকেন্ড। এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের একক। এটা আমি এখানে লিখে দিছি। তড়িৎ প্রবাহের এককটা কি? তড়িৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার, সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহার করবে। আর এখানে কি আছে? কুলম পার সেকেন্ড। এই পৃষ্ঠা পর্যন্ত এনি হোপ সবার ক্লিয়ার হয়েছে কিনা? এন্ড কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারবা, দ্রুত করবা, আমি সামনের পেজে আগাবো। হয়েছে সবার? বলো দেখি সবার ক্লিয়ার হয়েছে কিনা। একজন বলছো, ক্লাসে মোটামুটি 9 থেকে 10 জন আছো, সবাই একটু একটু রেসপন্স করো। আসো, আমাদের এই প্রশ্নটা আমাদের কোথায় আসছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে।
কি বলছে দেখো, আমাদের এটা একটা প্রশ্ন বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কি বলছে, কিউ আধান বিশিষ্ট, কি বলছে কিউ আধান বিশিষ্ট একটা গোলককে একটি অপরিবাহী সুতার এক প্রান্ত বেঁধে ওমেগা কৌণিক বেগে কি করতেছে, ঘুরাইতেছে। ওমেগা কৌণিক বেগে কি করতেছে, ঘুরাচ্ছে। ঘূর্ণয়মান আধানটি কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন করে। বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন, বিদ্যুৎ প্রবাহ মানেটা কি, এই বিদ্যুৎ মানে হচ্ছে তড়িৎ। কি পরিমাণ তড়িৎ উৎপন্ন করবে সেটা আমাদের বের করতে হবে। এই যে এটা যে ঘুরাইতেছ, তখন ধরো আমরা এটা একটা গোলক আছে, এই গোলকের ভিতরে একটা চার্জ আছে, এটা একটা সুতা দ্বারা বাঁধা। এখান থেকে কেন্দ্র করে তুমি এই গোলকটাকে এইভাবে ঘুরাচ্ছ, এভাবে ঘুরাচ্ছ। যখন তুমি এটাকে ঘুরাবা তখন কি পরিমাণ তড়িৎ প্রবাহ হবে, এটা তো অবশ্যই একটা কৌণিক বেগে ঘুরবে, তাই না? এটা একটা কৌণিক বেগে ঘুরতেছে। কতটুকু কৌণিক বেগে ঘুরতেছে, ওমেগা কৌণিক বেগে ঘুরে। তাহলে দেখো যেহেতু ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে, তাহলে আমরা কি বের করতে বলছি, তড়িৎ প্রবাহ বের করতে বলছি। দেখো আমি সংজ্ঞা অনুসারে কি পড়ছি, তোমরা একটু আনসার করতে থাকো। আমরা আই ইকুয়াল টু কি পড়ছো, আই ইকুয়াল টু হচ্ছে কত, কিউ বাই টি। ধরেন আমার এই যে গোলকটা আছে কিউ পরিমাণ চার্জে ছিল, কিউ পরিমাণ চার্জে ছিল, তাই না? এই গোলকটা কিউ পরিমাণ চার্জে চার্জিত ছিল। যেহেতু কিউ পরিমাণ চার্জে ছিল, আমরা কত কিউ বাই টি পাইতেছি। কিন্তু দেখো তো আমাদের এখানে আবার বলছে ওমেগা, ওমেগা বলে দিছে যেহেতু কৌণিক বেগে ঘুরতেছে। তুমি এখানে সময়টা জানো, জানো না। যেহেতু ওমেগা কৌণিক বেগে বলছে, তাহলে আমরা ওমেগার সাথে আমরা কোন একটা কি পর্যায়কালের সম্পর্ক বলছি। ধরো এখান থেকে এই গোলকটা ঘুরে একবার ঘুরে আবার এই বিন্দুতে আসছে, একটা পর্যায়কাল হয়েছে না ওমেগা কৌণিক বেগে। আমরা সেই ক্ষেত্রে পর্যায়কালের সম্পর্ক কি বলছিলাম, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। 2 পাই বাই টি, টি মানে হচ্ছে এখানে সময়টা, একবার ঘুরতে কতটুকু সময় নিচ্ছে। সামিয়া বলছো ডি হবে। আচ্ছা দেখো তাহলে আমরা এইটাকে কি করব, এই টিটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে আমরা টিটাকে টি ইকুয়াল টু 2 পাই বাই কত, ওমেগা। তাহলে আমরা এই যে টির মানটা তুমি এখানে বসিয়ে দাও, তাহলে কি পাবা বলো তো, কিউ ডিভাইডেড বাই কত, টি ইকুয়াল টু কত, 2 পাই বাই ওমেগা। তাহলে আমরা এখানে লিখতে পারবো, ওমেগাটাকে উপরে নাও, তাহলে আমরা কি আসবে উল্টায় দাও, তাহলে কিউ ওমেগা ডিভাইডেড বাই 2 পাই। এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। তাহলে বলো তো আনসারটা বুঝছো কিনা, যে এটা কিভাবে আসছে। আনসার হচ্ছে ডি নাম্বারটা। বুঝছো সবাই, বলো সবাই বুঝছো না? সবাইকে বলবো যারা ক্লাস করতেছো, তোমরা যে তোমাদের বন্ধু বান্ধব আছে যারা ক্লাস করে, যারা অ্যাডমিশন দিবে, তাদেরকে কি করো, মেনশন করে দাও। সবাই তোমরা সবাই কি করো, সবাইকে মেনশন করে দাও। আর হচ্ছে সামিয়া, হ্যাঁ দেখো এইচএসসি 25 গ্রুপ যেটা আছে ওইটা তুমি মডারেটর না, তুমি একটু কষ্ট করে সবাইকে এভরিওয়ান মেনশন করে দাও। আর হচ্ছে জিএসটি কোর্স যেটা আছে সেটা তো তো মনে হয় তুমি কি আছো, মডারেটর আছো, একটু কষ্ট করে সেটা তো কি করে দাও, তুমি কি করে দাও, সবাইকে এভরিওয়ান করে দাও, এভরিওয়ান মেনশন করে দাও। আর কি ক্লাস কি মাত্র 2 জন করতেছো, ক্লাস করতেছো 10 জন। তোমরা যদি একটা করে কমেন্ট করো, একটা করে মেনশন করো, তাহলে কি হয়ে যাবে, অনেকজন হয়ে যাবে। এটা আসো দেখো, এটা একটু হ্যান্ড ক্যালকুলেশন শেখার একটা পদ্ধতি। এই প্রশ্নটার আনসারটা কি হবে, এভরিওয়ান মেনশন করে, হাইলাইট না, এভরিওয়ান মেনশন করে দাও। তুমি ওই যে গ্রুপে যাইয়া এভরিওয়ান একটু মেনশন করে দাও, গ্রুপের কমেন্টে যাইয়া। দেখো কি বলছে, এই প্রশ্নটা আমাদের কোথায় আসছিল, মেবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, বুঝছো? এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে একটা প্রশ্ন। কি বলছে, একটা অটোমোবাইল হেডলাইন দিয়ে কত এত পরিমাণ তড়িৎ প্রবাহ হয়, তার মানে আয়ের মান বলে দিছে তড়িৎ প্রবাহিত হয়। এটি যদি আমি 2 ঘন্টা সময় কত কুলম্ব চার্জ প্রবাহিত হবে। যদি তুমি একটা তড়িৎ প্রবাহ করো, এটার ভিতরে কতটুকু চার্জ হয়, তুমি চার্জ প্রবাহিত না হলে তো তুমি তড়িৎ প্রবাহ পাবাই না, এটা তো কনফার্ম। তো এখানে বলছে চার্জ প্রবাহিত হবে, তার মানে কিউ এর মানটা কত। এখানে আমাদের কি বলছে, আবার একটা সময় বলে দিছে, কত বলছে, সময় বলছে, কি বলে দিছে কত, 2 ঘন্টা। বুঝছো, এটা বলছে কত, 2 ঘন্টা বলে দিছে। ওকে, তা আসো আমরা এটা কিভাবে ক্যালকুলেশন করব। প্রথম কাজ, আমরা আই ইকুয়াল টু কি পড়ছো, আমরা আই ইকুয়াল টু পড়ছো কিউ বাই টি। দেখো কিউ এর মান কত জানি না, আমরা কিউটা বের করবো, তাহলে কিউ ইকুয়াল টু কত, আই। তাহলে এখন বলো তো, যেহেতু আমরা আইটিটা পাইলাম, এখানে আমরা কি প্রত্যেকটার মান আলাদা করে দেওয়া না, এখানে এক একটার মান কি আলাদা করে দিয়ে দিস, কি বলছে, এক একটার মান আলাদা আলাদা দিয়ে দিস। দেখো আয়ের মান কত, আয়ের মান বলছে 4.8, 4.8। আচ্ছা তোমরা একটু বলো তো 1 ঘন্টা সমান তুমি কত জানো, 1 ঘন্টা সমান কত সেকেন্ড বলো তো,
1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড না? 1 ঘন্টা সমান তুমি কি 3600 সেকেন্ড জানো না? যারা সায়েন্সের স্টুডেন্ট এটা অবশ্যই জানা উচিত। 1 ঘন্টা সমান কত? 3600 সেকেন্ড। তাহলে এটার সাথে তুমি কি করবা? 3600 গুণ করবে 3600। তো এখন কয়টা শূন্য আছে? একটা দুইটা শূন্য তুমি আলাদা করে রাখো। কি করবা? এই পাশে দুইটা শূন্য দিয়ে দাও। পরে এই 36 সাথে 48 গুণ কর। এখন তুমি এটা কিভাবে গুণ করবা? তুমি তো এটা ক্যালকুলেটর ছাড়া করতে পারো না, এখানে আবার দশমিক আছে। তুমি কি করো, ওই কি যে আগে তোমার 9 10-এ পড়ে আসছো না যে এরকম গুণগুলা 48 ইন্টু 36। তাহলে দেখো 6টা কত? 48 না? 424 আর 4 কত? 28। এক ঘর কাটো, তাহলে 3 6 কত? 18। 3 আর 24-এর 4, 3 4 12 আর কত হচ্ছে 14, তাই না? এইভাবে আসতেছে। তাহলে এখন দেখো, তো তুমি যদি এটার সাথে যোগ কর কত আসবে? 8। 12 2, তাহলে 1 3 7 আর এখানে কত? 1। তাহলে বলো তো এইটার উপর একটা দশমিক ছিল না? এতটুকু তুমি পাইতেছো, এখানে আগে লেখো কত, এরপর একটা দশমিক ছিল, তাহলে এখানে তুমি একটা দশমিক দিয়ে দিবা, বা এরকম তুমি লিখতে পারো। এখন আসো, তো তোমার কাজ হচ্ছে 1 7 2 8। এটা কি একদম ডান পাশ থেকে একটা দশমিক যাবে, তাহলে এই পর্যন্ত একটা দশমিক ছিল। ডান পাশ থেকে কত করে এই পাশে? এক পাশে শূন্য আসতেছে, বুঝছো? তো এতটুকু যদি তোমার শূন্য হয়ে যায় তাহলে তুমি কি পাইতেছো? এখান থেকে তোমার মানটা আনা লাগবে, তাহলে কি সাইন্টিফিক আনা লাগবে। দেখো তাহলে আমি কি 1.7 লেখো, 1.7। দেখো 1.7 নেওয়ার পরে কয় ঘর আছে? একটা দুইটা তিনটা চারটা, চারটা না? তাহলে কত আসবে? 10 ইন্টু 10 টু দি পাওয়ার 4। কত? 10 ইন্টু কত? 10 টু দি পাওয়ার 4 কত হলো? এটাই আনসার। এখন বলো বুঝছো সবাই? এই প্রশ্নটা হাতে কিভাবে ক্যালকুলেশন করতে হয় আমি সবটুকু বুঝাইলাম, হ্যান্ড ক্যালকুলেশন এইভাবে করো। যারা হাতে ক্যালকুলেশনের সমস্যা তাদেরকে বলবো তোমরা এই জিনিসগুলো এইভাবে মেনটেন করো। তো ক্লাসে 17 জন আছো, তো সবাইকে বলবো তোমরা একটু ক্লাসটা শেয়ার করে একটু ডান লিখে দাও, আর সবাই কি করো ক্লাসে একটু রেসপন্স করো। ওকে, তো চলো পরবর্তী প্রশ্নটা। এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে কত সালে? 10 এবং 11 সালে। যারা অ্যাডমিশন দিবা বা এইচএসসি 25 আছে সবার জন্য। বলো তো এই প্রশ্নটার আনসার কি হবে? কি বলছে? যে বলছে কোনো ধাতব পরিবাহের মধ্য দিয়ে 2.5 তড়িৎ প্রবাহ 1 মিনিটের এর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কি পরিমাণ আদান বা চার্জ প্রবাহিত হয় বা চার্জ স্থানান্তরিত হয়, এটা আমাদের বের করতে বলছে। তো তুমি এটা কিভাবে বের করতে পারো সেটা একটু কমেন্ট করে জানাও। এর আগের ম্যাথটা যদি তুমি বুঝো তাহলে এই ম্যাথটা তুমি আনসার করতে পারবে, অনায়াসে আনসার করে ফেলতে পারবে, দ্রুত আনসার করবা। আর হ্যাঁ, যারা ক্লাসে আছো তোমাদেরকে বলবো প্রায় 15 জনের মতো ক্লাসে আছো, সবার রেসপন্সটা আমি আশা করি। যদি তুমি অ্যাডমিশন বা এইচএসসি পরীক্ষার্থী হও তোমার কি বাড়বে? কনফিডেন্স বাড়বে। তুমি যদি আনসার করো তোমার এই জিনিসগুলোতে কনফিডেন্স বাড়বে। তুমি একটা জিনিসে যত বেশি বই পাবা তোমার ওই জিনিসটা বইয়েই থেকে যাবে। তো চেষ্টা করবা সবাই কি করা, এই প্রশ্নগুলো আনসার করা, রেগুলারলি আনসার করা। দেখো আমাদের এই প্রশ্নের আনসারটা কি হবে? তাহলে আমরা কত পড়ছি বলো তো? আমরা আই ইকুয়াল টু, কেউ আনসার করছো? করো। সবাই কি করো, খাতা কলম নিয়ে বসে, খাতা কলম নিয়ে বসে হাতে হ্যান্ড ক্যালকুলেশন বাড়ো। তোমার কি এগুলো ক্যালকুলেশন করা মানে কি তোমার হ্যান্ড ক্যালকুলেশন বৃদ্ধি পাওয়া। এই জিনিসগুলো করলে তুমি হ্যান্ড ক্যালকুলেশন বাড়বে তোমার। ওকে, সাইমা বলছো ডি। দেখো আমরা কি পড়ছি, আই ইকুয়াল টু কিউ বাই টি, তাই না? কিউ বাই টি কি বের করতে বলছো? চার্জ বের করতে। কিউ ইকুয়াল টু আই টি। দেখো আই এর মান বলে দিছে, কত তড়িৎ প্রবাহ হয়? 2.5 এম্পিয়ার। তাহলে 2 পয়েন্ট কত 5 ইন্টু, দেখো কত বলছে? 1 মিনিট। তুমি 1 মিনিট সমান কত সেকেন্ড জানো? তোমার এটা আগে সেকেন্ডে নেওয়া লাগবে, এটাকে তুমি সেকেন্ডে নাও। তাহলে কি করবে? 1 সেকেন্ড সমান 60। তাহলে এই জায়গায় তুমি শূন্যটা আগে লেখো। তাহলে 5 6 কত? 30। 6 দুগুণে 12 আর 3 কত? 15 না? তো কয় ঘরের পাশে দশমিক যাবে? এক ঘর না? দেখো একটা ঘর দশমিক, তাহলে এই পাশে দশমিক যাইতেছে, তাহলে শূন্য বা, তাহলে তুমি কি পাইতেছো? 150 এত কুলম্ব চার্জ। ও সরি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এত কুলম্ব চার্জ হচ্ছে। তাহলে কত আসবে? 150। তাহলে আনসার কোনটা হবে? সি নাম্বারটা। ওকে, সবাই বুঝছো? দেখো আমার একটা জিনিস খারাপ লাগে, আমি ক্লাস নিলে কেউ ক্লাসে কমেন্ট করতে চায় না। এই জিনিসটা আমি বুঝি না, আমার চেহারা খারাপ দেখে বলো তো?
তোমাদের কি চেহারা খারাপ দেখে আনসার করতে মন চায় না? এমএসটি মিম আক্তার, সামিয়া সি বলছো, থ্যাংক ইউ। চলো এই প্রশ্নটা বলছে এই প্রশ্নটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছিল কত সালে? 14-15-তে। এই প্রশ্নটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে 14-15-তে। দেখো আমি এইটুকু বলবো, যারা অ্যাডমিশন দিবে আমার ক্লাসগুলো করলে যদি বেসিক এবং হ্যান্ড ক্যালকুলেশন ক্লিয়ার না হয়, এনি হোক ভার্সিটিতে যে বাইয়ারা বা টপাররাও ক্লাস করে, তাদের ক্যালকুলেশন করলে কখনোই বুঝবা না, তাদেরটা এতটুকু ক্লিয়ারলি বুঝবা না, আমি যতটুকু ক্লিয়ারলি বুঝাই। ওকে, যারা বুঝছো সবাইকে ধন্যবাদ। তাহলে বলো এই প্রশ্নটার আনসার কি? কি বলছে দেখো, আইএস। আইএস মানে কি? এসআই মানে হচ্ছে এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক কোনটি? কি বলছে দেখো, ভোল্ট মিটার, কুলম্ব, তারপর হচ্ছে কি ভোল্ট, অ্যাম্পিয়ার। বলো তো কোনটা হবে? এটার তো আনসার পাওয়ার কথা। ওকে, দেখো আমি তোমাদেরকে ক্লাস নিতেছি এই জন্য, ধরো আমার তো হচ্ছে একেবারে যে নাই এরকম না, আমি দিয়েছি তোমাদের সেই ক্লাস নিতেছি এই জন্য যাতে তোমাদের আমার পরিচিতটা বাড়ে। কারণ হচ্ছে লাইফে হচ্ছে পরিচিতটার উপর ডিপেন্ড করে। তো তোমরা যদি এই কাজটা করো, তোমরা যদি হেল্প করো, তাহলে আমার ভালো লাগবে। কারণ এইটার প্রশ্নটার আনসার কি সবাই তো জানো, আমি একটু আগে বলে দিছি, তড়িৎ প্রবাহ একক হচ্ছে কি অ্যাম্পিয়ার। আসলে আমরা এটা একটু বলে দিই কোনটার একক কি। ভোল্ট মিটার। ভোল্ট মিটার হচ্ছে কি তড়িৎ, ভোল্ট মিটার মানে কি ভোল্টেজ মাপার যন্ত্র। এটা হচ্ছে আমরা কি একটা ভোল্টেজ মাপার যন্ত্র। কুলম্ব, কুলম্ব কার একক? চার্জের একক। এটা হচ্ছে আমরা কি চার্জের বা হচ্ছে আমরা কি আদানের একক, আদানের একক। আর এই ভোল্ট মানে হচ্ছে কি বিভবের একক, হচ্ছে কি বিভব, কি সেটা হচ্ছে কি তড়িৎ বিভবের একক। বুঝছো এই জিনিসটা? তাহলে আনসার কোনটা হবে? ক নাম্বার যারা আনসার করছো ডি। আর সবাই আপাতত ক্লাস তো করতেছো, রেসপন্স করো। আসো, এটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়। যারা এখনো রাজশাহীর পরীক্ষার্থী আছে কমেন্ট করো তো দেখি, কে কে রাজশাহীতে পরীক্ষা দিবা? এখনো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয় না, কে কে পরীক্ষা দিবা একটু জানাও। কি বলছে দেখো, এখানে আমাদের বলছে কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হলে তাকে কি বলে? প্রতি সেকেন্ডে, আমি একদম সরাসরি সংজ্ঞাটা আসছি, প্রতি সেকেন্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হলে তাকে কি বলে? ওয়াট। প্রথম বলছে ওয়াট, ক নম্বর বলছে ওয়াট, তারপরে বলছে কুলম্ব, তারপরে বলছে ভোল্ট, তারপর বলছে অ্যাম্পিয়ার। একটু বলো তো কোনটা হবে? আমি তোমাকে একদম বেসিক সহকারে তোমাকে বলা যায়, তুমি যদি কোশ্চেন ব্যাংক পড়ো দেখবা, তুমি কোশ্চেন ব্যাংকেও তোমার এই জিনিসগুলো নাইকা। তোমরা যারা ক্লাস করতেছো তোমাদের কোশ্চেন ব্যাংকটাও তুমি অ্যানালাইসিস করবে আমার ক্লাস সহকারে, তুমি কোশ্চেন ব্যাংকেও এতগুলো প্রশ্ন তুমি পাবা না। এমএসটি ডি হবে। ওকে, কে বলছো? এমএসটি মিম আক্তার। ও যারা আছো কে কে ক্লাস শেয়ার করছো একটু বলো, দ্রুত বলবা হ্যাঁ, যারা ক্লাস করতেছো। আর আমি আবারও বলবো, তুমি যদি গ্রুপে কমেন্ট করো, ক্লাস তো অনেক জায়গায় শেয়ার হয়েছে, গ্রুপে কমেন্ট করো, তাহলে আমি কমেন্টটা পড়তে পারবো। তো কমেন্ট পড়তে গেলে অবশ্যই আমার আইডিতে ঢুকে একটু কষ্ট করে আইডিটা ফলো করে আমার আইডিতে যে ক্লাস লাইভটা নেওয়া হয়েছে ওইখানে কমেন্ট করো, তাহলে আমি কমেন্টটা দেখতে পাবো। বুঝছো? তাহলে আসো, কি বলছে দেখো, আমাদের এই প্রশ্নটা বলছে যে কোন পরিবারের মধ্যে প্রতি সেকেন্ডে এত কুলম্ব চার্জ, তার মানে কি প্রতি সেকেন্ডে বলছে। তাহলে আমাদের কি আই ইকুয়াল টু কি বলছে? 1 কুলম্ব চার্জ কত সেকেন্ডে? 1 সেকেন্ড। তাহলে এটার পরিবর্তে এটা হচ্ছে আমরা কি লিখতে পারি বলতো? 1 এম্পিয়ার লিখতে পারি। এটা হচ্ছে 1 এম্পিয়ার, তাহলে এটাকে আমরা বলবো 1 এম্পিয়ার বা এম্পিয়ার বলে। এখন আসো, এটাকে আমাদের ওয়াট কিসের একক? ওয়াট হচ্ছে ক্ষমতার একক। ওয়াট কি ক্ষমতার একক। ক্ষমতা সমান আমরা একবার লিখে দিই, ইকুয়াল টু ডব্লিউ বাই কত? টি। ইকুয়াল টু কত? ডব্লিউ বাই টি। ভোল্ট কিসের একক? একটু আগে বললাম বিভবের একক। আর হচ্ছে কুলম্ব কিসের একক? চার্জের একক। ওকে, এই জিনিসগুলো একটু মনে রাখবা। এখান থেকে কোনটার একক কি সবগুলো লিখে দিলাম। ওকে, আসফি বলছো শেয়ার ডান, আকিয়া খাতুন ডি বলছো, সামিয়া ডি বলছো, থ্যাংক ইউ। আসো, এটা দেখো কি বলছে, বুঝছো? এই প্রশ্নটা আসছে, এটা আমাদের কোথায় আসছে আমি এটা বলতে পারতেছি না, তবে আসছে একটা জায়গায়। এই প্রশ্নটা বলছে কত দেখো,
একটা কোনো পরিবাহীর মধ্য দিয়ে 10 সেকেন্ডে এত এম্পিয়ার এত মিলি এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত চার্জের পরিমাণ কত, এর ভিতর দিয়ে কত চার্জ যাবে। ধরো এটা একটা পরিবাহী ছিল, আমি একটু বুঝাইলাম না পরিবাহীটা, এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। এর ভিতরে যখন তড়িৎ প্রবাহ হয় তখন এই যে চার্জটা যাচ্ছে কতটুকু চার্জ যাচ্ছে সেটা আমাদের বের করতে হবে। এটা কি বলছে? মিলি এম্পিয়ার বলছে। আমরা কি পড়ছি বলতো? এটা আনসার করো সবাই। আই ইকুয়াল টু কিউ বাই টি। আই ইকুয়াল টু কত? কিউ বাই টি। বুঝছো? আই ইকুয়াল টু কত? কিউ বাই টি। তাহলে বলো কি বের করতে হবে? চার্জ বের করতে হবে। কিউ ইকুয়াল টু কত? আই টি। সবাই আমার একটা দুটো পিকচার নিয়ে রাখো যাতে ক্লাসে পোস্ট করতে পারো। দেখো আই এর মান কত? আই এর মান বলে দিছে 25 মিলি এম্পিয়ার। এখন বলো 1 মিলি সমান কত পড়ছো? 1 মিলি সমান কত বলো তো? 1 মিলিমিটার যদি চিন্তা করো, এটা সমান আমরা কত? 10⁻³ মিটার, তাই না? 1 মিলি সমান এত। তাহলে আমরা এটার সাথে আমি কি করব? 10⁻³ কত? -3 গুণ করব। কত এম্পিয়ার বলছে? 10 এম্পিয়ার বলছে। গুণ করো 10। তাহলে দেখো এখানে তুমি কাটাকাটি করতে পারো। তাহলে 25 ইন্টু কত আসবে? 10⁻²। তো তুমি যদি একটু চিন্তা করো, এখানে তুমি এক একটা করে দশমিক দিবা, একটা করে 1 কমাবে, এই পাশে একটা করে দশমিক দিবা। যেমন তাহলে 2.5 ইন্টু, তাহলে আমাদের কত? 10⁻⁻1। একটা দশমিক কমে গেছে, যদি তুমি আরেকটা 1 কমাই দাও তাহলে তুমি কি পাবা? আরেকটা দশমিক চলে যাবে, তাহলে কত আসবে? 0.25। এত কি হলো? এটা হচ্ছে আমাদের আনসার। তুমি কিভাবে করবা? কিভাবে আনসার গুলা বের করবা? তুমি নিজে নিজে প্র্যাকটিস করবা। হয়তো বা তুমি এখান থেকে এইটা পেতা, এভাবে পাইতা 25/100। তো তুমি যদি 100 কে তুমি 25 দ্বারা ভাগ করো তাহলে তুমি এটাকে তুমি 4 পাবা। 4। তুমি 1/4 কে তুমি যদি 1 দ্বারা ভাগ করো তাহলে 0.25 পাবে। এখন তোমার ইচ্ছা, তুমি যেভাবে ক্যালকুলেশন করতে চাও তুমি ওইভাবেই ক্যালকুলেশন করতে পারবে। তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে বি নাম্বার। সবার ক্লিয়ার হয়েছে? তোমাকে সামিয়া বলছো বি, এমএসটি মিম দুইজন বলছো বি নাম্বার। ক্লাসে মানুষ চলে যাচ্ছে, বুঝতেছি না ক্লাস কি ভালো লাগে না? আসো আমরা আপাতত যেই প্রথম যে টপিকটা আমাদের বেসিক যে জিনিসটা জানা প্রয়োজন ছিল, আমাদের তড়িৎ প্রবাহ, এই তড়িৎ প্রবাহ থেকে শুরু করে আমাদের এই টাইপের যে প্রশ্নগুলো আসতে পারে আমি সবগুলাই করে ফেলছি। এখন আমরা নতুন আরেকটা প্রশ্ন করব, নতুন টপিক পড়ব, সেটা হচ্ছে আমাদের ওহমের সূত্র। তো সবাইকে আগে বলবো তুমি এই বাংলাটুকু একটু লেখো, আমি পরবর্তী বুঝাচ্ছি। সবাই এই বাংলাটুকু লেখো, এখানে যা যা আছে A to Z লিখবা, সবগুলা টপিক লিখবা, এটা নোট কর, বুঝছো? সবাই এটুকু নোট করো। যদি তুমি অ্যাডমিশন বলো, এসএসসি বলো, যে যেটাই বলো, সবাই নোট করবা। হয়েছে সবার? বলো তো। এখন আসো আমরা ওহমের সূত্রটা বুঝি। দেখো আমরা তড়িৎ প্রবাহ যেই জিনিসটা করা হয়েছে ওহমের সূত্র, এটা আমরা কি সাধারণত নর্মাল যে বর্তনীগুলো, সবার হয়েছে কিনা একটু জানাও তো দেখি, সবার লেখা হয়েছে?
বলো সবার লেখা হয়েছে? আসো, এখন আমাদের এখানে এখন নতুন নতুন যারা যুক্ত হইতেছে ক্লাসগুলো অ্যাডমিশন এসএসসি সবার জন্য। একজন বলছো আকিয়া খাতুন হয় নাই। দেখো তোমরা যারা এক একজনে 3, 4, 5 হাজার টাকার কোর্স করো, আমি বলবো যদি ওই কোর্স গুলার থেকে ওই ক্লাস গুলা করো সবচেয়ে বেটার একটা বেনিফিট পাবে। কারণ তোমাদের ওই কোর্স গুলায় ক্লাস করাবে, একটা টপিক পড়াবে, ওই টপিক থেকে এমসিকিউ সলভ করবে, একটা দুটো পড়াবে, তারপরে শেষ। মানে আমি তোমাকে এমন ভাবে পড়াবো যেটা হচ্ছে কি তোমার যাতে বাসায় প্রশ্ন ব্যাংক করতে না হয়, এতটুকু মাথায় রাখতে পারো। যারা এখন এখন পর্যন্ত আমার যে চ্যাপ্টার গুলো ক্লাস নিয়েছি আমি, তোমাদের অ্যাডমিশন এবং এইচএসসি সবার জন্যই, একটা হচ্ছে এসএসসি প্লাস হচ্ছে অ্যাডমিশন, সব একবারে কভার হয়ে যাবে। স্থির তড়িৎ মোটামুটি ফার্স্ট পার্ট আগেও নিয়েছি, এটা আবার নিব। চলো তড়িৎ এটা নিতেছি। আর এটা হচ্ছে কি তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা যদিও আমার ক্লাসগুলো অনেক বড় বড়, অনেক লেন্দি হয়, তারপরে ওকে। দেখো এই ক্লাসগুলো সবাই করবা। আর ম্যাথের আমরা কি করছি, অন্তরীকরণ শেষ করতেছি, আজকে ইন্টিগ্রেশন শুরু করছি। যারা ইন্টিগ্রেশন হচ্ছে এইচএসসি এর জন্য, ওইটা অ্যাডমিশনও করতে পারবা, যারা করার করে নিও। তো চলো আমাদের প্রথম কাজ, সংজ্ঞাটা পড়ব। ওহমের যে সূত্রটা দিচ্ছে বিজ্ঞানী ওহম, সেই সূত্রটা গিয়েছে একটা স্থির তাপমাত্রা কোন পরিবাহের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হবে তা নির্ণয় করার জন্য। দেখো একজন বলছে তাপমাত্রা স্থির থাকলে, কি বলছে, তাপমাত্রা স্থির থাকলে কোন নির্দিষ্ট পরিমাণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলে তা ওই দুই প্রান্তে কি থাকবে, বিভব পার্থক্যের সমানুপাতিক। ধরো আমরা একটু চিন্তা করো, এটা একটা পরিবাহী হতে পারে, এটা হচ্ছে একটা পরিবাহী। ধর এই পরিবাহী, এটা একটা আমাদের কি আছে, একটা পরিবাহী আছে, এর একটা দুইটা প্রান্ত আছে। একটা প্রান্ত এ ধরে নাও, এই প্রান্তটা ধরে নাও আমাদের এ প্রান্ত, এই প্রান্তটা আমাদের কি বি প্রান্ত। দেখো কি বলছে, এই যে দুই প্রান্তর বিভব পার্থক্য যদি থাকে, তাহলে আমরা আগেই পড়ে আসলাম না তড়িৎ প্রবাহের ক্ষেত্রে, দুইটা প্রান্ত যদি তোমার বিভব পার্থক্য থাকে তাহলে তো তুমি তড়িৎ প্রবাহটা পাবা। যদি তোমার বিভব পার্থক্য না থাকে তাহলে তুমি কি তড়িৎ প্রবাহ পাবা? পাবা না। তো প্রথম কাজ, যে এই যে দুইটা প্রান্ত আছে এদের দুই প্রান্তে বিভব পার্থক্য থাকতে হবে। কি থাকতে হবে, যে কোনো একটা বড় হতে হবে। তাহলে বিএ ইজ গ্রেটার দেন কত, বিবি। বিএ ইজ গ্রেটার দেন বিবি, এটুকু বুঝছো? দেখো আমাদের যেহেতু তড়িৎ প্রবাহ পাবা, তড়িৎ প্রবাহ পাইতে গেলে এদের দুই প্রান্তের বিভব পার্থক্য থাকা লাগবে মাস্ট। তাহলে আমরা কি বলছি কি, এর ভিতর দিয়ে ধরো আমরা বিভব পার্থক্য আছে, কতটুকু পার্থক্য আছে, বিএ মাইনাস এর কত, বিবি ইকুয়াল আমরা কি লিখবো, বি লিখবো। ধরেন আমরা এটা বি। যখন এদের মধ্যে তড়িৎ প্রবাহ হবে তাহলে এর ভিতরে একটা তড়িৎ প্রবাহ যাচ্ছে, সেই তড়িৎ প্রবাহটা কত, আই। তাহলে আমরা ওহমের যে সংজ্ঞাটা বলছে সেই সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারবো, এর দুই প্রান্তের বিভব পার্থক্য এর তড়িৎ প্রবাহের কি সমানুপাতিক না, এর তড়িৎ প্রবাহের সমানুপাতিক। তাহলে যদি এই যে দুই প্রান্তের বিভব পার্থক্য সমান, তাহলে আমরা কি লিখতে পারবো বলতো, আই প্রফেশনাল, এর ভিতরে কতটুকু তড়িৎ প্রবাহ হচ্ছে, আই পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে, আই প্রফেশনাল কত, বিএ মাইনাস এর কত, বিবি। বিএ মাইনাস এর কত, বি বি। তাহলে এটা আমরা কি বলবো, মাইনাস এর কত, বি বি। তাহলে দেখো এটা আমাদের সমানুপাতিক হইতেছে, একটা আরেকটা সমানুপাতিক। তাহলে এখন দেখো এইটার বি লিখতে পারি না, তাহলে আমরা আই প্রফেশনাল কত, আই প্রফেশনাল কত, বি। তাহলে আমরা একটা সমানুপাতিক তোলার জন্য একটা ধ্রুবক ব্যবহার করা যায়, সেই ধ্রুবকটা কি, আই। আই ইকুয়াল টু কত, আমরা জি বি। বুঝছো এই জি কে কি বলা হয় বলতে পারবা? এই যে আই যে তড়িৎ প্রবাহ আছে, এই জিটাই আমাদের কি কি বলা হয় বলতে পারবা কেউ, বলো তো? এই জি হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবকটা আমরাও জানি, এটা একটা কি সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা নাম দিছি কি বলতো, এটাকে আমরা বলি, এটা বলা হয় তড়িৎ পরিবাহিতা। একে বলা হয় কি আমাদের তড়িৎ পরিবাহিতা। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কি তড়িৎ পরিবাহিতা, এটা হচ্ছে আমাদের তড়িৎ পরিবাহিতা। এখন তড়িৎ পরিবাহিতা যা আছে, এই তড়িৎ পরিবাহিতার একটা একক আছে। দেখো আমরা তড়িৎ পরিবাহিতা আই লিখতে পারি, ধরে নাও আমাদের এই তড়িৎ পরিবাহিতার মানটা হচ্ছে 1। তাহলে আমার এই তড়িৎ পরিবাহিতার মান 1, তাহলে এর ভিতর একটা পরিবাহী আছে। এই পরিবাহীর দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য যদি আমাদের এক হয়, তাহলে এইখানে ধরো বিএ, এটা আমাদের বিবি, এদের মধ্যবর্তী বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, এর ভিতর দিয়ে 1 কুলম্ব চার্জ যাবে, 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হবে। এইটা হলে আমাদের এখানে যে গ্যালভানোমিটারটা পাবা, যে গ্যালভানোমিটার তড়িৎ পরিবাহিতা পাবা তার সমান হবে। তাহলে আমি তড়িৎ পরিবাহিতার এখান থেকে একটা মান বের করতে পারবো না, এইটুকু থেকে।
আরেকটা জিনিস দেখো তো, তড়িৎ প্রবাহ বিভব পার্থক্য সমানুপাতিক। যদি আমি পরিবাহীর দুই প্রান্তের বিভবটা বাড়াই, এই যে দুইটা পরিবাহী যে আছে এই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বাড়াই, তাহলে এর ভিতর দিয়ে কি হবে, তড়িৎ প্রবাহটা বৃদ্ধি পাবে, তাই না? এতটুকু পাবে। তাহলে আমরা আই ইকুয়াল টু কি লিখতে পারবো, আই ইকুয়াল টু, আমরা এটাকে যদি জিটাকে এই পাশে নিয়ে আসো, জি ইকুয়াল টু কত, আই বাই বি। জি ইকুয়াল টু কত, আই বাই বি। এটা হচ্ছে আমাদের তড়িৎ পরিবাহিতার একক। আমরা হচ্ছে কি, এটা হচ্ছে কি তড়িৎ পরিবাহিতা। এখন তড়িৎ পরিবাহিতা কি, তড়িৎ পরিবাহিতা হচ্ছে রোধ যে আছে, রোধ আছে না? দেখো এর ভিতরে যখন আমরা তড়িৎ প্রবাহ হয়, আমরা কি বলছিলাম, ইলেকট্রন প্রবাহিত হবে না, ইলেকট্রন প্রবাহিত হবে এর ভিতর দিয়ে, ইলেকট্রন প্রবাহিত, ইলেকট্রনটা কি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। যখন ইলেকট্রনটা এর ভিতরে প্রবাহিত হয় তখন এর মধ্যে কি একটা বাধা সৃষ্টি হয়, বুঝছো? এর মধ্যে দেখি একটা বাধা সৃষ্টি হয়। এই যে বাধা সৃষ্টি হলে কি একটা রোধ সৃষ্টি হবে না? তুমি যদি কোথাও বাধা পাও তখন তোমার কি এর মধ্যে একটা রোধ সৃষ্টি হয়, এই রোধটা এখানে সৃষ্টি হইতেছে। তো এই যে রোধ হচ্ছে, আমরা তড়িৎ পরিবাহিতার বিপরীত রাশি, সেটা হচ্ছে রোধ। এই গ্যালভানোমিটার, এই যে পরিবাহিতার একক কি, আমাদের এটা একক লাগবে না, একক। দেখো তড়িৎ প্রবাহের এককটা কি বলতো, এম্পিয়ার। ভোল্ট, বি এর একক কি, ভোল্ট, এম্পিয়ার বা ভোল্ট। আমরা এইটা একক হচ্ছে এসআই একক, এটা আমাদের কি এসআই একক। কিন্তু এর একটা আরেকটা একক আছে, সেই এককটার নাম হচ্ছে সিমেন্স। যাই হোক, আমাকে চিনো না যেহেতু ক্লাস করো আপাতত, প্রথম যে তুমি কোন ব্যাচের, ক্লাসটা শেয়ার করে দিও তোমার নিজের আইডিতে। দেখো তাহলে তড়িৎ প্রবাহ, তাহলে এটার এককটাই আমি কি বলবো, এর একক হচ্ছে সিমেন্স, বুঝছো? এটা হচ্ছে বায়োলজিতে আরেকটা নাম আছে, এটা হচ্ছে সিমেন্স বা এস। ওকে, এই এই সিমেন্সের বায়োলজিতে আরেকটা নাম আছে। আমি তো বায়োলজি পড়াই না, যারা বায়োলজি পড়ায় বা বায়োলজি পড়ছে তারা জানে। ওকে, চলো, আমি বায়োলজি অনেকদিন আগে পড়ছি। তা এইটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো তো, এই পর্যন্ত যতটুকু পড়াইলাম সবার ক্লিয়ার হয়েছে? ওকে, সাবমিট। তুমি এইচএসসি 25 ব্যাচ, তাহলে এখন দেখো তোমার কাজ এইগুলো একটু লেখা। এই যে এইগুলো আমি বলে দিছি সংজ্ঞাগুলা, যে হচ্ছে কি তড়িৎ পরিবাহিতা বলে, পরিবাহিতার একক কি, একক হচ্ছে সিমেন্স অথবা এসআই একক, যেটা কত, এম্পিয়ার পার ভোল্ট। দেখো আমি কি বলছি, রোধ, রোধের বিপরীত রাশি কি, কত, গ্যালভানোমিটার, রোধের বিপরীত রাশি কি, আমরা কি বলছে, তাহলে কি 1/r। রোধ যে আছে এই রোধের বিপরীত রাশি কত, 1/r। ওকে, দেখো আমরা তড়িৎ পরিবাহিতার সূত্র, তাহলে আমরা যেহেতু জি এর মান কত পাইছি, 1/r পাইছি না? তাহলে এখন দেখো আমরা এখানে কি পাইছি, জি ইকুয়াল টু 1/r। তাহলে আমরা এটা একটু এই পাশে লিখি, যেহেতু আমাদের জি ইকুয়াল টু কত, সরি, আমরা আই ইকুয়াল টু কি পড়ছো, আই ইকুয়াল টু, আমরা আই ইকুয়াল টু কি পড়ছো, আই ইকুয়াল টু হচ্ছে জি বি। তাহলে দেখো বি এর পরিবর্তে আমরা জি এর পরিবর্তে কি আর লিখতে পারেন 1/r, তাহলে কত আসবে, বি বাই আর। তাহলে দেখো এই যে বি বাই আর, এটাকে আমরা কি বলি, এটাই হচ্ছে আমাদের ওহমের সূত্র। তোমরা এই সূত্রটা এত পরিমাণ ব্যবহার করবা এই চ্যাপ্টারে, যা তোমার কল্পনা করার বাইরে। তোমার এই সূত্রটা এত পরিমাণ ব্যবহার করতে হবে তোমাকে। ওকে, সবার ক্লিয়ার হয়েছে না বলো তো, সবার তো ক্লিয়ার? তাহলে এই যে ওহমের সূত্রটা আমরা লিখতে পারি আই ইকুয়াল টু কত, বি বাই আর। এখানে আমরা একটা গ্রাফ লাগবে, তো চলো আমি একটু এইখানে একটু গ্রাফ আঁকাই তোমাদের জন্য। ওকে, তোমাদের জন্য একটা গ্রাফ আঁকাবো। চলো, এখন দেখো আমরা আই ইকুয়াল টু কি পারছো, কোনটায় গেল, পেজ কোথায় গেল, দেখো আমরা এই মাত্র পড়লাম না, আই ইকুয়াল টু কত, আমরা পড়ছি আই ইকুয়াল টু, দেখো আই ইকুয়াল টু কত পড়ছো, হচ্ছে বি বাই আর। দেখো আমরা এটা না লিখে আমরা আরেকটা সূত্র লিখতে পারতাম, আই ইকুয়াল টু কত, সেটা হচ্ছে কত, জি বি। এখন বলো তো এই যে তড়িৎ প্রবাহটা, তড়িৎ প্রবাহটা কার উপর ডিপেন্ড করতেছে,
ইন্টার ফার্স্ট কি বুঝি নাই তুমি? ইন্টার ফার্স্ট ইয়ার যে বলছো ইন্টার ফার্স্টে, তুমি যেই ব্যাচের হও, এটা এনি হোক, তুমি যদি 9-10 হইতেছো তারপরে তুমি ক্লাস করতে পারো। আমি এতটুকু গ্যারান্টি দিব, তোমার যদি আগেও কোনো সমস্যা না থাকে, আগেও কোনো ক্লাস না থাকে, তুমি আমার ক্লাস করো, অনায়াসে এগুলো কভার হয়ে যাবে। দেখো এখানে আমরা তড়িৎ প্রবাহ কি বলছো, বিভবের সমানুপাতিক। তাহলে ধরে নাও আমাদের এখানে একটা পরিবাহী আছে, এটা একটা পরিবাহী, এই পরিবাহীর দুই প্রান্তে একটা ভোল্টেজ আছে। তাহলে বলতো এই যে বিএ এবং বিবি, এই ভোল্টেজটা কার উপর, তড়িৎ প্রবাহটা কার উপর ডিপেন্ড করতেছে? তড়িৎ প্রবাহ ডিপেন্ড করতেছে এই দুই প্রান্তের বিভব পার্থক্যটা কেমন তার উপর। তাহলে আমাদের এখানে বলতো স্বাধীন চলক কোনটা? স্বাধীন চলক বি না? যেহেতু স্বাধীন চলক বি, তাহলে এই বিটা সবসময় কোন অক্ষ বরাবর হবে? এক্স অক্ষ বরাবর হবে। এটা আমরা একটু লিখে রাখবা, এটা হচ্ছে আমাদের কি এক্স অক্ষ বরাবর। তাহলে এই বরাবর আমাদের বি, আর এই বরাবর হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ আই। তাহলে দেখো আমরা বির মান বাড়ালে, যদি আমি একটা পরিবাহের দুই প্রান্তের বিভব বাড়াই, তাহলে আমি তড়িৎ প্রবাহটা বাড়বে। কিরকম বাড়বে? সমানুপাতিক বাড়বে। যদি আমি বিভব 2 ভোল্ট বাড়াই, তড়িৎ প্রবাহ কত হবে? 2 অ্যাম্পিয়ার হবে। যদি আমি বিভব 3 ভোল্ট বাড়াই, তাহলে তড়িৎ প্রবাহ 3 ভোল্ট হবে। তো সমানুপাতিক হারে বাড়ছে। তাহলে আমি এখান থেকে আরেকটা জিনিস লিখতে পারি, আই ইকুয়াল টু কত? জি বি। আই ইকুয়াল টু কত লিখবা? জিবি, তাই না? যেহেতু আমরা একটা ধ্রুবক, ধ্রুবক হিসেবে আমরা কি লিখতে পারি? আই কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর না? ওয়াই অক্ষ বরাবর। আর জি কোন অক্ষ? একটা ধ্রুবক, তাহলে একটা এম ধরে নাও। আর বি কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর, এক্স। তাহলে এই যে সরলরেখার, এটা কিসের সমীকরণ নির্দেশ করতেছে? এটা কিসের সমীকরণ নির্দেশ? সরলরেখার সমীকরণ না? তো এইটা হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। তা ওয়াই ইকুয়াল টু কত? mx। তাহলে আমরা এখান থেকে কি করব? এর সমীকরণটা লিখবো। তাহলে এটা যেহেতু ওয়াই অক্ষ বরাবর আছে, এইটাই আমাদের সরলরেখার সমীকরণ। এই গ্রাফটা আসবে তোমাদের পরীক্ষায়, এটা আসবে, অ্যাডমিশনে দিয়ে দিবে, এই চিত্রটা দিবে যে তড়িৎ প্রবাহের গ্রাফের সূত্র কোনটা। সবার ক্লিয়ার হয়েছে? বলো সবার কি ক্লিয়ার হয়েছে? টক্সিক বয়। আসো আমরা এইটুকু আমাদের এখন, এটা আমরা এই পাশে নিয়ে নেই, এটা আমার এখন আর প্রয়োজন নেই। আসো তাহলে এইটুকু আমাদের গেল। এখন দেখো আমরা তোমাদেরকে কুইজ দেই, দেখি তোমরা কুইজ কেমন পারো। এটা হচ্ছে কুইজ 1। দেখো তোমরা যদি ক্লাস শেয়ার করো, একটু মেনশন করো, তোমাদের তো বন্ধু বান্ধব আছে তাই না? আর নিজের আইডি থেকে কে ক্লাস শেয়ার করছো, যারা ক্লাস করতেছো তোমরা নিজের আইডি থেকে কে ক্লাস শেয়ার করছো একটু জানিও। দেখো কি বলছে এই প্রশ্নটা, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে 18-19 সালে। বলছে তাপমাত্রা স্থির থাকলে কোনটি ওহমের সূত্র? তাপমাত্রা স্থির থাকলে কোনটি ওহমের সূত্র? একটা বলছে আই ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু আর, আর এটা হচ্ছে কত? বি ইকুয়াল টু আই, আর এটা হচ্ছে বি ইকুয়াল টু আই আর। কোনটা হবে? সবাই একটু ভেবে চিন্তে আনসার করে। দেখো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রশ্ন বেশি কঠিন হয় না, তোমাকে জাস্ট বেসিক চিন্তা করতে হবে। এটা তুমি যদি চিন্তা করতে পারো তাহলে তুমি সহজে আনসার করতে পারো। আসো আমরা কি পড়ছি, আই ইকুয়াল টু কত? আমরা আই ইকুয়াল টু কি পড়ছি? বি বাই আর পড়ে আসছি। দেখো এখানে সবগুলাতে কি কার সম্পর্ক? এটাতে কি শুধু আয়ের সম্পর্ক? সবগুলাতে আমাদের বি এর সম্পর্ক না? সবগুলাতে আমরা বি এর সাথে সম্পর্ক। তাহলে এই সূত্রটাকে আমরা বি এর সম্পর্ক নিয়ে আসবো। তাহলে বি ইকুয়াল টু কি লিখতে পারো? বি ইকুয়াল টু আই আর। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এটা আনসার কোনটা? 3 নাম্বার। ওকে চলো পরবর্তী প্রশ্ন। এটাও সেম সূত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে। বলো তো তাহলে এটার আনসার কোনটা হবে? যে বি ইকুয়াল টু ওহাবের সূত্র অনুসারে কোনটি? বি ইকুয়াল টু বলছে বি ইকুয়াল টু আই স্কোয়ার আর, এটা বলছে আই ইকুয়াল টু বি 1 বাই বি 2 ডিভাইড বাই আর স্কোয়ার, আর এটা বলছে ইউ ইকুয়াল টু 1 বাই সি বি স্কোয়ার, আর এটা বলছে আই আর ইকুয়াল টু বি মাইনাস বি 1 মাইনাস বি 2। কোনটা হবে? এটা আমাদের 2 নাম্বার প্রশ্ন। ধরে নাও এটা হচ্ছে 2 নাম্বার প্রশ্ন, বলবা কোনটা হবে আনসার?
সবাই ভেবে চিন্তে আনসার করো, হ্যাঁ। যে যেটাই আনসার করো একবার দেখো, সূত্রটা দেখো বাইরের প্রশ্নে কি বলছে, এটা একটু চিন্তা করো তারপর আনসার করো, কাজে লাগবে। তুমি যত বেশি চিন্তা করে আনসার দিতে পারবা, তোমার তত বেশি আনসার কারেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তুমি একটু চিন্তা করে আনসার করো। দেখো আমাদের এখানে আনসারটা কি আসবে, আবারও বলি, তাহলে আনসারটা কি হবে, 2 এর ডি নাম্বার। মাত্র 6 জন আছে আর সবাই কি চলে গেছে। দেখো আমরা আই ইকুয়াল টু কি পারছো, বি বাই আর। বিটা কিছু দুই প্রান্তের বিয়োগ পার্থক্য না, ধরুন আমরা পরিবারের বিয়োগ পার্থক্য ছিল বি1 মাইনাসের কত বি2 ডিভাইডেড বাই আর। দেখো এরকম কোনো সম্পর্ক আছে নাই, তো এটাকে যদি তুমি এই পাশে গুণ করে দাও আইটাকে, তাহলে কি পাবা, আই আর ইকুয়াল টু কত বি1 মাইনাসের কত বি2। তাহলে আনসার কোনটা হবে, বি নাম্বার। এটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছে, কত 13 14 কত 10 11-তে আসছে। তাহলে এটার আনসার কি হবে, দেখো কি বলছে, তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হয়, যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলে তা ওই পরিবাহীর দুই প্রান্তের কি বিভব পার্থক্য কেমন, সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, বর্গের সমানুপাতিক। ক্লাসে 6 জন চলে এসেছে, এই সবাই হাইলাইট করো তো, হাইলাইট মেসেজ তো। 5 জন এসে পড়ছে, আর একটু পরে 2 জন হয়ে যাবে, তখন তো আমার ক্লাস নিতে ভালোও লাগবে না। এই জন্য ক্লাস নেওয়া ঠিক না, ফ্রিতে ক্লাস নেওয়া। এত সুন্দর ক্লাস কোথাও পাবে, অ্যাডমিশনের বিশেষ করে। দেখো তাহলে আমরা আনসার কোনটা হবে বলো তো, কি বলছিলে, ওকে সবাই সি আনসার করতেছো। 3 জন ক্লাসে, 3 জন আছে মাত্র, 5 জন ক্লাসে আছে, 6 জন। দেখো ক্লাসে মানুষ থাকে না কিসের জন্য, আমি হচ্ছে পরিচিত না দেখা এসএস এর মতো বন্দি পাঠশালার মতো নাকি কোনটা। দেখো এটা হচ্ছে বড় একটা সমস্যা, যারা একবার রক্ত হয় ওদের ছাড়া অন্য কোনো একটা ক্লাস করতে বলে চায় না। আর যাই হোক, দেখো আমরা কি পড়ছিলাম, ওহমের সূত্রে কি বলছিলাম, তড়িৎ প্রবাহ দুই প্রান্তে বিভব পার্থক্য সমানুপাতিক না, এটা একটা পরিবাহী, এটা একটা পরিবাহী, সেই পরিবাহীটা কত বি এ বিবি। এর মধ্যে যে তড়িৎ প্রবাহটা হবে তা এই দুই প্রান্তে বিভব পার্থক্য সমানুপাতিক, আই প্রফেশনাল বি, এটাই সূত্র। তাহলে এটা হচ্ছে আনসার গ। এটা দেখো এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে, 15 16-তে আসছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 15 16-তে আসছে। দেখো এটা কি বলছে, একটা বৈদ্যুতিক হিটার প্রান্তদ্বয়ের মধ্যে 1 কিলোভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে। তাহলে এর রোধ কত, বলছে এর রোধ কত, মানে আর এর মানটা বের করতে বলছে। কত বলছে, 1 কিলোভোল্ট 1 কেভি বিভব পার্থক্য প্রয়োগ করলে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে। তাহলে এই যে পরিবাহীটা আছে, পরিবাহীর রোধ আছে না, রোধের মানটা কত, এই যে পরিবাহীটা আছে এই পরিবাহীর ভিতর দিয়ে আরটা যাচ্ছে, এটা একটা পরিবাহী। এই যে পরিবাহীর দুইটা প্রান্ত আছে, এর প্রান্ত ভোল্টেজ কত, 1 কেভি। 1 কেভি মানে হচ্ছে কত, 1 কিলোভোল্ট। এর ভিতরে কতটুকু তড়িৎ প্রবাহ হচ্ছে, 10 অ্যাম্পিয়ার। তাহলে এর ভিতর যে ইলেকট্রন গুলা গতিশীল হয়, এর ভিতরে ইলেকট্রনরা যে গতিশীল হয়, তখন এর যে একটা বাধা আছে না, এই বাধাটা কত সেটা বের করতে হবে। দেখো আমরা কি পড়ছি, আমরা আই ইকুয়াল টু কি পড়ছো, বি বাই আর, বের করবো কার মান, আর এর মান না, তাহলে আর ইকুয়াল টু বি বাই আই। বলো বির মান কত, বির মান হচ্ছে 10 কেভি। তাহলে আমরা কি লিখবো, 1 কেভি মানে কত, এর সাথে 1 কিলো মানে কত, 1000 গুণ, নিচে কত, আয়ের মান কত 10, একটা শূন্য একটা শূন্য কাটো, তাহলে কত পাবা, এখানে পাবা 100 ওহম। রোধের একক 100 ওহম না,
সেটা 4 নাম্বার প্রশ্ন দিয়ে দিলাম। তাহলে কত? সি নাম্বার। আসো আমরা পরবর্তী টপিক পড়বো, রুট। সবাই এক কাজ করো, সবাই আবার একটু ক্লাসটা শেয়ার করে নাও। এইটা একটু লাগবে। এখন আমাদের রুট কাকে বলে? কৃষিগুচ্ছ জিএসটি যারা পরীক্ষা দিবা তাদের জন্য এটা হচ্ছে রুট। এটা লেখো, সবাই এইটুকু একবার নোট করে ফেলো, এটা একবার নোট করো। দেখো তোমাদের অ্যাডমিশন বলো, এইচএসসি বলো, আমার নোটগুলো যে পড়বা, আমি এতটুকু গ্যারান্টি দিব তোমার বাসায় পরবর্তী আর বই পড়তে হবে না। যে নোটটা ফলো করবা তার পরবর্তী বই পড়তে হবে না। তবে চেষ্টা করবা যেই হও, এইচএসসি 25 বলো 26 বলো, সবাই নোট করো। আমি একটু আসতেছি, মেবি 2 মিনিট লাগবে, বুঝছো? ওয়াশরুমে যাও। সবার শেষ হচ্ছে? হাই, চলে আসলাম আবার। সবার কি শেষ হচ্ছে? ওকে, আসো। বলো, সবার কি শেষ হয়েছে জিনিসগুলো? দেখো আমরা কি পড়ছি, যে একটা পরিবাহী, যে পরিবাহী যে ধর্মের জন্য, পরিবাহীর যে ধর্মের মধ্য দিয়ে কি করে, মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বিঘ্নিত ঘটায়। বিঘ্নিত মানে হচ্ছে বাধা দেয়, বাধা হয়, তাকে আমরা কি বলি? রোধ বলি। এই যে রুটটা আছে, ধর এটা একটা পরিবাহী, এটা একটা পরিবাহী, এর ভিতর দিয়ে আমাদের তড়িৎ প্রবাহ হবে। ও, 4 জন ক্লাসে শেষ, আর ক্লাস নেব না, অফ করে বি। আর হচ্ছে কত? বি এ। 3 জন শেষ করে দিব।
দেখো, একটা পরিবাহী এর ভিতরে যখন তড়িৎ প্রবাহ হয় ইলেকট্রন প্রবাহিত হবে না। এদের ভিতরে যখন ইলেকট্রন প্রবাহ হয় তখন এদের ভিতরে ইলেকট্রন গুলো গতিশীল হয়ে যায়। আমরা কি বলছি, চার্জ আদান গতিশীল। ইলেকট্রন যখন গতিশীল হয় এর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ লিখে একটা তাপ উৎপন্ন হয়। এর তাপ উৎপন্ন হয়, তাপমাত্রা উৎপন্ন হয় বা তাপমাত্রা বৃদ্ধি পায়, তাপ উৎপন্ন হয়। এর মধ্যে যখন তাপমাত্রা উৎপন্ন হয় তখন এদের মধ্যে যে একটা বাধা সৃষ্টি হয়, এর মধ্যে যে একটা বাধা সৃষ্টি হয়, ওই দেখো, এই যে তাপমাত্রা আছে তাপমাত্রার সঙ্গে একটা বাধা সৃষ্টি হয়, এই বাধাটাকে আমরা কি বলি, রোধ বলি। বাধাকে আমরা রোধ বলবো। দেখো, যেহেতু আমরা এইটুকু হচ্ছে রোধ মেন জিনিস, মেন সংজ্ঞা, তো এতটুকু বুঝলাম, তাহলে তো হলো। এখন তাহলে রোধ কি, তাহলে আমরা আই ইকুয়াল টু, তাহলে আমরা রোধ সমান কি করছি, আই ইকুয়াল টু, দেখো রোধ ইকুয়াল টু বি বাই আর, এটুকু আর আমরা লিখলাম না। রোধ যে আছে কার বিপরীত রাশি বলতো, তড়িৎ পরিবাহিতার বিপরীত রাশি না, তাহলে আর প্রফেশনাল কত, আর ইকুয়াল টু কত, 1/g, আর ইকুয়াল টু 1/g। এটুকু বুঝছো? কি ক্লাস নেবে, দুইজন তিনজনের ক্লাস নেওয়া যায় একটা মানুষের? এই এতগুলা মানুষের ক্লাস যদি দুইজন তিনজনের নেই তাহলে কি ভাল লাগে? পড়া কি খারাপ হইতেছে নাকি বুঝতেছো না কোনটা? আমি বলছিলাম না ক্লাসে 20 জনের উপরে না থাকলে ক্লাস নিবই না, আমার মাথায় সমস্যা আছে, এদেরকে বোঝাই ক্লাস। যারা 3-4 হাজার টাকার কোর্স করতো 0% পাইতো, ওইগুলা ভালো। একসাথে 20-25 হাজার স্টুডেন্টের মাঝখানে তো জানি কিরকম পারে এরা, তাইলে ওকে। দেখো, রোধের নির্ভরশীলতা, রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? রোধ 4টা বিষয়ের উপর নির্ভর করে। এই রোধের মান 4টা বিষয়ের উপর নির্ভর করে। এক, দেখো পরিবাহীর দৈর্ঘ্য। 2, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। 3, পরিবাহীর উপাদান। 4, পরিবাহীর তাপমাত্রা। এখন দেখো, এক এক জায়গায় এক এক রকম হবে। দেখো, তড়িৎ পরিবাহ হয়, পরিবাহী এক এক জায়গায় এক এক রকম হবে। ধরো পরিবাহীর যদি একটা দৈর্ঘ্য বেশি হয়ে যায়, ধরো আমরা এক জায়গায় অনেক লম্বা হয়ে গেছে, ধরো তারটা অনেক লম্বা, তার যেহেতু লম্বা তো অবশ্যই কি ওইখানে আমাদের কি হবে, একটা বিভব থাকবে। তাহলে বিভব যদি বেশি হয়, দূরত্ব থেকে আমাদের চার্জ গুলো আনতে অনেক পরিমাণ সময় লাগবে, অনেক পরিমাণ ঘর্ষণ হবে, অনেক বাধা পাবে। তাহলে আমরা কি, পরিবাহের দৈর্ঘ্যের সাথেও কি আমাদের রোধের মান নির্ভর করে। পরিবাহের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ধর আমরা একটা পরিবাহী আছে, এই পরিবাহীটা যদি একটু মোটা হয়ে যায় তো এখানে ঘর্ষণের সংখ্যা কি কমে যাবে, ঘর্ষণের সংখ্যা কমে যাবে। দেখো, তাহলে এর ভিতর দিয়ে আমাদের কি হইতেছে, তড়িৎ প্রবাহ হচ্ছে। দেখো, তাহলে এর ভিতরে যখন তড়িৎ প্রবাহ হবে তখন আমাদের কি ইলেকট্রন প্রবাহিত হবে। যখন ইলেকট্রন প্রবাহিত হয় তখন এর মধ্যে কি বাধাটা কম থাকে, তখনও তড়িৎ প্রবাহ হবে। তাহলে অবশ্যই এর প্রস্থচ্ছেদের মধ্যে একটা সম্পর্ক আছে, এটাও গেল। এখন ধরো উপাদান, এক এক জায়গায় এক একটা উপাদান হতে পারে। যেমন আমার কাঠে একরকম তড়িৎ প্রবাহ হবে, সিলভারে একরকম তড়িৎ প্রবাহ হবে, আহ, আহ, পরে হচ্ছে তামার তার একরকম তড়িৎ প্রবাহ হবে। এক এক জায়গায় এক এক রকম তড়িৎ প্রবাহ হবে। এই যে তড়িৎ প্রবাহটা এক এক রকম, তো এই জিনিসটা একটু মনে রাখবো পরিবাহীর তাপমাত্রার উপর। তো দেখো প্রথম প্রশ্ন, এটা হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। কি বলছে, রোদের নিচের কোন বিষয়ের উপর রোদ নির্ভর করে না? এখানে বলছে না বলে দিচ্ছে, আগেরটা বলছে হ্যাঁ, এখন বলছে না, কোনটা হবে? দেখো, রোদ নিচের কোন বিষয়ের উপর নির্ভরশীল করে বা নির্ভর করে না, কোনটা হবে? সি হবে, এটা হচ্ছে সি। রোদ নির্ভর করে কি উপাদানের উপর, দৈর্ঘ্যের উপর, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, এই বিষয়গুলোর উপর রোদ কি করে, নির্ভর করে। দেখো, রোদের সূত্র, এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন পাইতে পারো।
কয়টা বাজে বলো তো, আমি শেষ করে দেবো। দেখো, রোধের সূত্র, রোধ নির্ভরশীলের উপর ভিত্তি করে দুটি সূত্র দেওয়া আছে। কি কি বিষয় উপর? একটা হচ্ছে দৈর্ঘ্য আর হচ্ছে ক্ষেত্রফল। এর উপর ভিত্তি করে রোধের কি করা হয়েছে, দুইটা সূত্র প্রদান করা হয়। একটা সূত্র দেখো, আমাদের একটা সূত্র বলছে, কি বলছে, রোধের প্রথম সূত্র বা সেই সূত্রটার নাম কি, দৈর্ঘ্যের সূত্র। এখানে আমাদের সংজ্ঞাটা কি বলছে, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহীর প্রস্থচ্ছেদ কি থাকে, ক্ষেত্রফল স্থির থাকলে ওই পরিবাহের রোধ এর দৈর্ঘ্যের কি সমানুপাতিক। এটা আসলে আমরা একটু বোঝাই, সংজ্ঞাটা আমরা একটু বোঝাই। ধরো আমরা এটা একটা পরিবাহী, এটা একটা পরিবাহী, এই পরিবাহীর একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল থাকবে না। তুমি একটু চিন্তা করো, এই যে আমরা এটা একটা পরিবাহী চিন্তা করো, এটা একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, এর ভিতরে একটা তড়িৎ প্রবাহ হবে, এর যে একটা প্রস্থচ্ছেদ, এই যে অংশটুকু একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা ধরে নাও আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবং এই পরিবাহী একটা উপাদান আছে, ধরো এটা একটা তামার তার হতে পারে, তামার তার, তামার তার, যে কোনো একটা কিছু উপাদান হতে পারে, তামার তার হতে পারে। এই যে পরিবেশে যেটা আছে, সেই পরিবেশের একটা তাপমাত্রা আছে, এখানে গেছে একটা তাপমাত্রা আছে, তাপমাত্রা। দেখো এই যে তাপমাত্রা থাকবো, তখন এখানে আমাদের একটা তড়িৎ প্রবাহ আছে, এই যে পরিবাহীটা আছে, একটা দৈর্ঘ্য আছে। ধরে নাও এখান থেকে এই পরিবাহীটার দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্যটা হচ্ছে এল, কত দৈর্ঘ্য হচ্ছে এল পরিমাণ। এই পরিবাহীর দৈর্ঘ্য এল, তাপমাত্রা হচ্ছে কত টি। আমরা কি পড়ছি, পরিবাহীর সংজ্ঞা অনুসারে এই পরিবাহের একটা রুট থাকবে, যখন তড়িৎ প্রবাহের মধ্যে একটা বাধা সৃষ্টি হবে, ধরে নাও সেই রুটটা কত, এই রুটটা হচ্ছে আমাদের আর। তাহলে আমাদের যেহেতু কি বলছে, তাপমাত্রা এটা কি থাকবে, উপাদান নির্দিষ্ট, এবং কি তাপমাত্রা স্থির, আরেকটা স্থির থাকবে, সেটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাদের ক্ষেত্রফল। দেখো এইগুলা যদি স্থির থাকে, আমাদের কি এই দুটো কি আছে, স্থির আছে। যেহেতু এগুলা স্থির, তাহলে আমরা সংজ্ঞা অনুসারে কি লিখতে পারি, তাপমাত্রা স্থির কোন পরিবাহের রোধ কি হবে, এর দৈর্ঘ্যের সমানুপাতিক। আমরা কি পাবো, আর প্রফেশনাল কত এল, আর আর প্রফেশনাল এল। কি কি স্থির থাকবে, একটা থাকবে তাপমাত্রা স্থির, হচ্ছে কত প্রস্থের ক্ষেত্রফল স্থির, আরেকটা হচ্ছে উপাদান স্থির মানে এলিমেন্ট স্থির। এগুলা কি থাকবে, স্থির থাকবে। যদি স্থির থাকে তাহলে রোধ কি হবে, এর দৈর্ঘ্যের সমানুপাতিক। এখানে একটা ধ্রুবক তুলো, আর ইকুয়াল টু এল, এল, এটা পাবো। তাহলে এক একটা দৈর্ঘ্যের জন্য আমরা কি পাবো, এক এক রকম পাবো। যদি আমি দৈর্ঘ্য বৃদ্ধি করি, রোধ বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য হ্রাস করলে রোধ হ্রাস পাবে। তাহলে দৈর্ঘ্যের সাথে কি রোধ কি সমানুপাতিক সম্পর্কিত। ওকে, দৈর্ঘ্যের সাথে কি রোধ কি সমানুপাতিক সম্পর্কিত, এইটুকু আসো। তাহলে দেখো আমি এখানে একটু লিখে রাখছি, ধরো আর প্রফেশনাল কত এল, তার মানে এখানে যদি আমি একটু এইভাবে লিখি, আর বাই এল ইকুয়াল টু একটা ধ্রুবক না। ধরো আমরা এক একটা দৈর্ঘ্যের জন্য এক এক রকম রোধ পাবো, একই উপাদানের এক একটা দৈর্ঘ্যের জন্য কি একই রোধ পাবো, অন্যরকম রোধ পাবো। ধরুন আমাদের দৈর্ঘ্যটা কত আছে L1, তখন রোধটা কত পাবা R1। আবার যদি দৈর্ঘ্যটা কত L2 হয়, রোধটা কত পাবা R2। যদি দৈর্ঘ্যটা L3 হয়, রোধ কত পাবা R3। প্রত্যেকটা দৈর্ঘ্যের জন্য কি আলাদা আলাদা রোধ পাবা না। এদের যে অনুপাতটা আছে সবসময় কি থাকবে, নির্দিষ্ট থাকবে, এদের অনুপাত সবসময় নির্দিষ্ট থাকবে। তাহলে আমরা কি লিখতে পারবো, R1/L1 ইকুয়াল কত R2/L2 ইকুয়াল কত R3/L3, এই ইকুয়াল কত একটা ধ্রুবক, এটাই আমরা লিখতে পারবো। তাহলে একটা কোনো পরিবাহের দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধ কত গুণ বাড়বে, দ্বিগুণ বাড়বে, যদি কি থাকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর হচ্ছে কি উপাদান তাপমাত্রা স্থির থাকে। তাহলে কি একটা পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধ কত গুণ বাড়বে, দ্বিগুণ বাড়বে, 3 গুণ বাড়বে, 4 গুণ বাড়বে। তুমি যত গুণ বাড়াবা রোধটাও তত গুণ বাড়বে। ওকে, এই যে সূত্রগুলা একটু লিখে রাখো, সবার লেখা হইলে একটু বলো। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখন ক্লাসে আছে 2 জন, মনে হয় 2 জন, আমাকে নিয়ে 2 জন ক্লাসে আছে।
কেউ কি অনলাইনে অন্য কোনো কোর্সে ভর্তি আছে? যারা হচ্ছে অ্যাডমিশন বা হচ্ছে একাডেমি, তারা একটু আমাকে এই ক্লাসে এই চলচ্চিত্রের স্লাইড গুলো একটু দিও তো, দেখি ওরা কি পরিমাণ পড়াইছে। আসো, পরবর্তী সূত্র, দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। এটার সংজ্ঞাটা কি? দেখো কি বলছে, দেখো দ্বিতীয় সূত্র বলছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। আমাদের বলছে যে নির্দিষ্ট তাপমাত্রায়, বলছে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহীর দৈর্ঘ্য স্থির থাকলে, পরিবাহীর দৈর্ঘ্য কি থাকে? স্থির থাকলে পরিবাহীর পরিবাহীর রোধ তার কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কি ব্যস্তানুপাতিক। কি হবে? ব্যস্তানুপাতিক হারে কি হবে? পরিবর্তন হবে। ওকে, তাহলে দেখো এখন এইটুকু আছে, তাহলে আমরা একটা পরিবাহী চিন্তা করো, এটা একটা পরিবাহী, এই পরিবাহী দৈর্ঘ্যটা আছে, একটু চিন্তা কর, এই পরিবাহীর কি আছে? একটা দৈর্ঘ্য আছে। ধরুন আমরা এই পরিবাহীর দৈর্ঘ্যটা কত, এখান থেকে এল পরিমাণ দৈর্ঘ্য আছে। এখানে এই পরিবাহীর উপাদানটাও স্থির, কি আছে? উপাদান স্থির, উপাদান স্থির। এখানে আমরা একটা পরিবাহীর একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, এটা একটা তার, তার কত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে? ক্ষেত্রফল। এই পরিবাহীর একটা রোধ আছে, ধরুন আমরা এই রোধটা কত আর, এই পরিবাহী কি একটা তাপমাত্রা আছে, সেই তাপমাত্রাটাও কি স্থির, তাপমাত্রা স্থির। তাহলে দেখো এই যে ওহম যে সূত্রটা বলছে, রোধের যে সূত্র আছে, এই সূত্রের সাথে আমরা কি এখন সম্পর্ক বের করতে পারি? সবগুলা স্থির, রোধ স্থির, তাপমাত্রা স্থির, উপাদান স্থির। তাহলে আমাদের কি বলছে? নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট উপাদানের পরিবাহীর দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক। তাহলে এই পরিবাহীর রোধটা আর, ব্যস্তানুপাতিক মানে কত? আর প্রপোর্শনাল কত? 1/a। এখন আসো বলতো, এই যে পরিবাহীটার রোধটা যে আছে, যদি আমি একটা পরিবাহী, এখানে রোধ কি ব্যস্তানুপাতিক মানে কি? এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি আমি বাড়াই, তাহলে রোধের মান কি হবে? কমবে না বাড়বে? অবশ্যই কমবে। যদি ক্ষেত্রফলে প্রস্থচ্ছেদের মান কমে, রোধের মান কি হবে? বাড়বে। ওকে, আসো আমরা এখানে কি করবো? একটা ধ্রুবক তুলবো। তাহলে আর ইকুয়াল টু কি লিখতে পারবো? কে বাই, এটাকে তুমি এই পাশে গুণ করে দাও, তাহলে কত? আর এ, আর এ ডিভাইডেড বাই কত? K। এটা পাইতেছে। তার মানে কি এক একটা উপাদান, ধরো উপাদানের সাথে কি আমরা সবগুলোকে নির্দিষ্ট থাকবেন, প্রত্যেকটা উপাদানের জন্য কি থাকবে? নির্দিষ্ট থাকবে। তাহলে দেখো যদি আমি একটু চিন্তা করো, আমার এখান থেকে রোধটা কির সাথে সম্পর্ক, যদি আমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি করি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি মানে কি? রোধের মান কি পাওয়া? হ্রাস পাওয়া। আবার যদি আমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কি করি? কমাই দিই, তাহলে রোধের মানটা কি হবে? বেড়ে যাবে না? আর প্রপোর্শনাল, সমানুপাতিক হারে কি করবে? বৃদ্ধি পাবে। তাহলে যেটা একটা বাড়ালে একটা কমবে, একটা বাড়ালে আরেকটা কমবে, এটুকুই তো। তাহলে এক একটা উপাদানের যদি প্রস্থের ক্ষেত্রফল চেঞ্জ করি, তাহলে রোধের মান পরিবর্তন হবে। তার জন্য আসো আমরা একটু চিন্তা করতে, ধরে নাও আমরা প্রস্থের ক্ষেত্রফল যদি a1 হয়, রোধ কত হবে? r1। যদি প্রস্থের ক্ষেত্রফল a2 হয়, রোধ কত হবে? r2। যদি প্রস্থের ক্ষেত্রফল a3 হয়, তাহলে রোধ কত হবে? r3 হবে না? এক একটা উপাদানের জন্য কি রোধটা কি পাবা? আলাদা আলাদা পাবা, তাই তো? যেহেতু তুমি আলাদা আলাদা পাইতেছো, তাহলে তোমার কি আসবে এখানে? যদি তুমি এটা কি আলাদা আলাদা পরিবর্তন করো, তাহলে তুমি এক একটা মান পাবা। তাহলে আমাদের কি দেখো তো, আর এর সমান কত? একটা ধ্রুবক না? প্রথম রোধের জন্য তুমি কি লিখতে পারবা? r1 a1 ইকুয়াল কত? r2 a2 ইকুয়াল কত? r3 a3। এটা সমান কত? একটা ধ্রুবক। এই যে সূত্রটা আসবে, তো তুমি যদি রোধ বৃদ্ধি করো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির রাখো, তাহলে তুমি এই সূত্রগুলো দিয়ে ক্যালকুলেশন করতে পারবে। এই পর্যন্ত সবার ক্লিয়ার? দেখো আমি এখানে লিখে রাখছি, সূত্র হচ্ছে কত, এখানে যতটুকু লিখছি এখানে তোমার লেখাই আছে, আমি জাস্ট তোমাকে আবার বুঝাইলাম, বেসিক চিন্তা করাইলাম, নর্মাল চিন্তা, বুঝছো?
আসো, আচ্ছা আমি এখানে দুইটা গ্রাফ আছে, বুঝছো? যারা এই দুইটা গ্রাফ দেখা লাগবে। আচ্ছা গ্রাফ এখানে পরে দেখাচ্ছি। এখন আমাদের দেখো, আমরা ওহাম যে সূত্রটা পড়ছো, এই সূত্র দিয়ে আমরা কি কি পাবো? মাত্র দুইজন ক্লিয়ার বলছে, আর বাকিরা কি পারো না? বাকিদের কি ক্লিয়ার বলতে অসুবিধা? দেখো, আমরা দুইটা সূত্র পড়ছি, একটা সূত্র পড়ছি আর প্রফেশনাল কত এল, আরেকটা সূত্র পড়ছি আর প্রফেশনাল কত 1/a। এখানে কি কি স্থির ছিল? এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে কি এ কত টি আর হচ্ছে এলিমেন্ট উপাদান স্থির ছিল, এটার ক্ষেত্রে কত এল টি আর হচ্ছে এলিমেন্ট গুলা, এগুলা কি ছিল? স্থির ছিল। ধরো এখন আমাদের এগুলো স্থির না, সবগুলাই পরিবর্তনশীল। ধরো এখন তাপমাত্রা আর হচ্ছে কি স্থির রেখে ক্ষেত্রফল আর হচ্ছে কি দৈর্ঘ্য পরিবর্তনশীল, তখন আমরা সূত্রটা কি লিখি? তাহলে এই দুইটাকে একসাথে সমন্বয় করে একটা সূত্র লিখতে পারি না? সমন্বয় সূত্র। দেখো এই যে সমন্বয় সূত্রটা কিভাবে আসবে? যদি পরিবর্তন হয় তাহলে আমরা কি পাবো? আর প্রফেশনাল কত এল ডিভাইডেড বাই কত, সরি এটা আমরা এ হবে, তাহলে আর প্রফেশনাল কত। এখন দেখো, যখন এরা কি হয়েছে সমানভাবে পরিবর্তন হইতেছে, তাহলে দুইটাই দেখো কি সমানভাবে পরিবর্তন, তাহলে আমরা কি এল বাই আর। তাহলে এখন দেখো তো, তাহলে আমরা দুইটাই পরিবর্তন একসাথে, দৈর্ঘ্য পরিবর্তন প্রস্থের ক্ষেত্রফল পরিবর্তন, তখন রোধও কি পরিবর্তন হবে না? এক এক জায়গায় এক এক রকম। এই যে সমানুপাতিক ধ্রুবক তোলার জন্য একটা একক ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আমাদের কি রো, এটাকে আমরা এল বাই এ। এই রোটাকে আমরা কি বলি? আপেক্ষিক রোধ বলা হয়। এই রোকে কি বলা হয়? আপেক্ষিক রোধ। এটা আমরা হচ্ছে কি আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ। ওকে, বুঝছো সবাই? বলো, আপেক্ষিক রোধ বুঝছো? আমার 12টা 30-এ পড়ানো আছে, আমার শেষ করে দিতে হবে। এমএসটি মিম আক্তার, বুঝছি। ওকে, তো আসো আমরা এখানে একটু চিন্তা কর, দৈর্ঘ্য যদি একটা পরিবাহীর, এই পরিবাহীর একটা যদি দৈর্ঘ্যটা কি হয় 1 হয়ে যায়, ধরো এই পরিবাহীর দৈর্ঘ্যটা কত 1 মিটার এবং প্রস্থের ক্ষেত্রফল কত 1 মিটার স্কয়ার, তাহলে এই পরিবাহীর আমরা কি এটা আপেক্ষিক রোধ পেলে আমরা কি হবে? আর কি হবে? আর ইকুয়াল টু কত রো। তাহলে কোনো পরিবাহীর দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থের ক্ষেত্রফল যদি 1 মিটার হয়, এর পরিবাহীর রোধটা কি করবে? এর পরিবাহীর আপেক্ষিক রোধ ওই পরিবাহীর রোধের সমানুপাতিক, ওই রোধের সমানুপাতিক। এখান থেকে আমরা কি আপেক্ষিক রোধের মানটা বের করতে পারবো না? আর এর এককটা বের করো, তাহলে আমরা রো ইকুয়াল টু কি লিখতে পারবো? আর এ, আর এ ডিভাইডেড বাই এল। সো মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র, গুরুত্বপূর্ণ সূত্র, অন্য সূত্র, এটা আসতেছে। হয়েছে সবার? আসো, ওকে, তাহলে আমাদের কি কাজ? এইটা থেকে আমরা একক বের করবো, আপেক্ষিক রোধের একক, একক। এখানে আমরা রোধের একক কি ওহম, ক্ষেত্রফল একক কি মিটার স্কয়ার, তারের দৈর্ঘ্য একক কি মিটার, এর কি পাবা? ওহম কত ওহম মিটার, এটা আসছে আপেক্ষিক রোধের একক।
হয়েছে সবার? এখন দেখো, আপেক্ষিক রোধ আমরা যেহেতু পড়ছি, আপেক্ষিক রোধের কাজ কি? ওই তড়িৎ পরিবাহনের ওই বাধা দেওয়া। আপেক্ষিক রোধ ওই তড়িৎ পরিবাহ কি করে? বাধা দেয়। এটা কি করে? আপেক্ষিক রোধ হচ্ছে কি তড়িৎ পরিবাহ বাধা দেয়, তড়িৎ পরিবহনে বাধা দেয়, বাধা দেয়। আচ্ছা, সবার তোলা হয়েছে? বলো, সবার তোলা হয়েছে? যারা আমার হচ্ছে পেজ, আমার আইডি ফলো করে নাই, ফলো করে দিও, কাজে লাগবে। যে কোনো একটা, আমি প্রতিদিন একটা না একটা ভিডিও দিই তোমাদের জন্য, কি হচ্ছে অ্যাডমিশনের যে কোনো একটা কিছু আসা পড়তে পারে। আর এসএসসি 25 এবং 26 ব্যাচ যারা আছো, এসএসসি 25 আর এসএসসি 26 তোমাদের জন্য ইন্টিগ্রেশন ফ্রি ক্লাস চলতেছে, ইন্টিগ্রেশন, এবং এটা 25 তারিখ পর্যন্ত চলবে। ওকে, আর 25 ব্যাচ তোমরা ভালো করে পড়াশোনা করো, কাজে লাগবে। এটা এটা করতেছো, একাডেমির পড়া পড়াচ্ছে, আমি কোনো অ্যাডমিশনের পড়া পড়াই না, সত্য কথা বলতে। আমি একাডেমির পড়াই পড়াই, জাস্ট আমি ওইগুলা পড়াই, তারপর হচ্ছে অ্যাডমিশনের প্রশ্নগুলো সমাধান করে দিই। ওকে, আসো আমরা এখন এইটুকু একটু দেখি, যে এই যে আমরা রোধটা পড়ছি, দেখো কি বলছিলাম আমরা, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানে রোধ এর দৈর্ঘ্য এবং সমানুপাতিক। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কি ব্যস্তানুপাতে এর পরিবর্তন হয়। তাহলে এই যে রোধটাকে আমরা এইটুকু পাইলাম না, তো এই রোধ তোলার জন্য একটা ধ্রুবক ব্যবহার করবা, রো। এই রোটাকে কি বলে? আমরা আপেক্ষিক রোধ বলে। যে আপেক্ষিক রোধ আর ইকুয়াল টু কত? রো বাই এ। তাহলে আমরা রো ইকুয়াল টু কি লিখছিলাম বলতো? আর এ ডিভাইডেড বাই এল, আর এ ডিভাইডেড বাই এল। তাহলে দেখো, আমরা কোন নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের, দৈর্ঘ্যটা কত? একক, এবং প্রস্থের ক্ষেত্রফলটা কত? 1 মিটার করলে পরিবাহীর রোধকে আপেক্ষিক রোধ বলবো। আমি এটা আগের সংজ্ঞায় বলে দিচ্ছি, পরিবাহীর রোধকে কি বলবো? আপেক্ষিক রোধ বলবো। এটা তোমরা যদি তুলছো, আগেই তোলার কথা, এটা তুলছি না বলো তো এটুকু। তাহলে দেখো রো ইকুয়াল টু কত? আর বাই এ। তো এই রোটাকে আমরা কি বলবো? একক কি হতো? ওহম মিটার। তাহলে দেখো, এই যে নোটটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নোট। সো এইটা দেখো কি বলছে, যে একই উপাদানের আপেক্ষিক রোধ কি থাকবে? নির্দিষ্ট থাকবে। একই উপাদানের আপেক্ষিক রোধ কি থাকে? নির্দিষ্ট থাকে, এর কোনো পরিবর্তন নাই। বুঝছো? এখন এইটুকু সবাই নোট করে নাও। নোট করছিলে এইটুকু? এটাই তুলতে বলছিলাম তোমাদেরকে, সবাইকে তুলছিলা? তুলবা? কত বাজে? 56 বাজে। কত পার্সেন্ট চার্জ? তুলবা না? শেষ করে দেওয়া লাগবে। বলো, তোলা শেষ? সবার কি তোলা শেষ হয়েছে? আসো, সবারই তোলা হয়েছে? এখন আসো,
আমরা কি পড়ছি? দেখো একই উপাদান, দেখো একই উপাদান বলতে কি বোঝায়? একই থাকবে, একই ধরনের হবে, একই বৈশিষ্ট্যের হবে, বুঝছো? একই উপাদান হলে মানে কি একই বৈশিষ্ট্য। যেমন তুমি চিন্তা করতে পারো, তামার তার থাকলে কি হবে? তামার তার, তামা। তাহলে রূপা থাকলে রূপা। তারপর হচ্ছে রূপা, রূপা নামে একটা গান আছে না, রূপা হলো কি জানি একটা গান, সেম জিনিস, রূপা থাকলে রূপা হবে। তারপরে হচ্ছে, তারপর হচ্ছে সোনা। যেই তারের হোক, এক একটা জায়গার এক এক রকম হবে। তাহলে এদের কি নির্দিষ্ট উপাদান থাকবে। উপাদান যদি যদি একই থাকে, আপেক্ষিক রোধ কি থাকবে? একই থাকবে। এটার কোনো পরিবর্তন হওয়ার সুযোগ নাই। এটা তুমি কাইটা ফেলো, ভাঙিয়ে ফেলো, যেইভাবেই করো, তোমার কাজ কি থাকবে? একই থাকবে। যদি লোহা হয়, লোহার ক্ষেত্রে একই হবে, সেটা হচ্ছে কি লোহা, উপাদান সেম। তারপরে হতে পারে টিন, এইটার ক্ষেত্রেও কি সব জায়গায় কি একই আপেক্ষিক রোধ থাকবে। তার মানে এগুলা যদি নির্দিষ্ট হয়, উপাদান কি নির্দিষ্ট, আপেক্ষিক রোধ নির্দিষ্ট, এটা তুমি একবারে ভেঙে টুকরা করো, যেটাই করো সেটা কি সেম থাকবে। রূপালো গানটাকে জানো বলো তো? এটা হচ্ছে ইমন খান নামে একটা গান ছিল রূপার, হ্যাঁ, ছোট থাকতে শুনতাম আমি। ইমন খান, রূপালো কি জানি, রূপা রূপা নাকি একটা গান, কে কে পারো বলো তো? শেখা খারা গান, বুঝছো? ছোট থাকতে আমি অনেক শুনতাম, এই গানটা অনেক ফেমাস ছিল। দেখো আপেক্ষিক রোধের নির্ভরশীলতা, আমরা একটু আগে রোধের নির্ভরশীলতা করছি না? ক্লাস শেষে গান শোনায় তোমার, এই রোজার দিন গান গাওয়া যাবে না, বুঝছো? দেখো আপেক্ষিক রোধ নির্ভরশীলতা, দেখো আপেক্ষিক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? একটা হচ্ছে তাপমাত্রা, আর একটা হচ্ছে উপাদান। এখন কথা হলো, আগের ক্ষেত্রে তো আমরা চারটা উপাদানে নির্ভর করছি, আপেক্ষিক রোধ কয়টা বিষয়ের উপর নির্ভর করবে? দুইটা বিষয়ের উপর নির্ভর করবে। দেখো ওই তো বললাম, ওই যে রূপালো গান বললাম না। এখন দেখো আমাদেরকে এই যে তাপমাত্রা কি থাকবে? একটা নির্দিষ্ট থাকবে, উপাদানটাও কি থাকবে? নির্দিষ্ট থাকবে। আর এইখানে আপেক্ষিক রোধ কি? দৈর্ঘ্য, দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর কি করবে না? নির্ভর করবে না। এটা অবশ্যই মাথায় রাখবে। চলো এইটুকু সবার তোলা হইলেই হইলে, আসো আমরা এখানে আমরা আরেকটা কাজ করব। কোথায়? এই যে আমরা একটু আগে পড়লাম না, ধরো আমরা একই ভিন্ন উপাদানে দৈর্ঘ্য সেম, উপাদান ঠিক থাকবে না, উপাদানটা আমরা পরিবর্তন করব, দৈর্ঘ্য সেম, বস্তুর ক্ষেত্রফল পরিবর্তন করব। ধরুন আমরা একটা উপাদান আছে, আপেক্ষিক রূপটা কিরকম? তাহলে আমরা কি রো ইকুয়াল টু কি পড়ছো? রো ইকুয়াল টু পড়ছো আর এ ডিভাইডেড বাই কত? এল। তাহলে এক একটা উপাদানের জন্য আমরা কি সেম ভাবে এক এক রকম হবে না? তাহলে আমরা কি লিখতে পারবো? রো ওয়ান, এই একটার আপেক্ষিক রোধ আছে, তাহলে তার জন্য দৈর্ঘ্যটা ধরে নাও এক, আর ওয়ান, এ ওয়ান ডিভাইডেড বাই কত? এল ওয়ান। আরেকটা আপেক্ষিক রোধ কত? আর টু, রো টু, তাহলে আর টু কত? এ টু ডিভাইড বাই এল টু। এটা কি সবসময় যদি সমান হয় তাহলে এখানে লিখবা কত? এদের অনুপাতটা কি একটা ধ্রুব সংখ্যা না? যেহেতু ধ্রুব সংখ্যা, তাহলে এটার পরিবর্তে তুমি কি লিখতে পারো? ওই লিখবো, এটার পরিবর্তে তুমি লিখতে পারবা আর ওয়ান এ ওয়ান ডিভাইডেড বাই কত? এল ওয়ান, আর টু এ টু ডিভাইডেড বাই এল টু ইকুয়াল কত? কে। হয়েছে? আচ্ছা আমরা কিছু প্রশ্ন সমাধান করি। এই পর্যন্ত সবার তো ক্লিয়ার না? দেখো সবার ক্লিয়ার না? ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম কি শুনছো? হ্যাঁ দেখো এই প্রশ্নটা, যারা অফলাইন পড়ো দেখবা তোমাদের অফলাইনে এত ভালো করে পড়াবে না এত জিনিসগুলো। কি বলছে দেখো, একটি তামার তারের দৈর্ঘ্য 2 মিটার এবং ব্যাস বলে দিছে কত? 5 মিলিমিটার। যদি তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করি, দৈর্ঘ্য দ্বিগুণ
ব্যাস কি করা হয়, অর্ধেক করা হলে তারটির আপেক্ষিক রোধ কেমন পরিবর্তন হবে বলতো? ওই যে তারটা ছিল একই তার, তারটার কি করছিল, দৈর্ঘ্য ছিল 2 মিটার। ধরুন আমরা এটা একটা তার ছিল, এই তারটার দৈর্ঘ্য বলছে এইটুকু হচ্ছে তার, এটা তারটা গোলাকৃতির না, তারের এখান থেকে এই মাথার দৈর্ঘ্য বলে দিচ্ছে কত, 2 মিটার বলছে, এবং বলছে ব্যাস বলে দিচ্ছে কত, 5 মিলিমিটার। ব্যাস মানে কত, এই মাথা থেকে এই মাথার দৈর্ঘ্য তো কত, 5 মিলিমিটার। দেখো এই তারটাকে আবার কি করছি, দৈর্ঘ্যটা বৃদ্ধি করে দিচ্ছে। কি বলছে, এই তারটার দৈর্ঘ্যটা আমরা কি করছি, আগের থেকে একটু বাড়াই দিচ্ছি, এই দৈর্ঘ্যটা আগের থেকে দ্বিগুণ করছি। ধরে এই তারটা কি ছিল, আমরা ধরে নিই এই তারটা লোহার তার, আমরা জানি না লোহার, তো এটা আনসার করো তোমরা। তো এই তারটা লোহার ছিল, এটাও তার সেম লোহার। প্লাস্টিকটা দেখো, তার মানে এটা যদি আমি কি কথা শুনতে পারতেছ না, দেখো আমরা কি করছি, দৈর্ঘ্য বৃদ্ধি যাই করি না কেন আমাদের কি আছে, এটা সমান আছে, দৈর্ঘ্যটা সমান, এইটুকু সমান, এটার কি উপাদানটা হচ্ছে, তুমি দৈর্ঘ্য প্রস্থ যাই বৃদ্ধি করো তাহলে আমাদের কি আপেক্ষিক রোধ পরিবর্তন হবে, এটা প্রথমে চিন্তা রাখা লাগবে। উপাদান যদি একই হয়ে যায় তাহলে কোনো পরিবর্তন নাই, তাহলে আপেক্ষিক রোধ কি থাকবে, একই থাকবে। এখন তোমাকে যদি একটু নর্মালি চিন্তা করি, আমরা রো ইকুয়াল টু কি পড়ছো, আর এ ডিভাইডেড বাই এল। দেখো এই পরিবাহীর রোধটা ধরে নাও আমাদের আর, সবগুলা সেম, পরিবর্তন হয়ে গেলে কি আনসার, আচ্ছা এইটুকু মনে রাখলেই হবে, আর কিছু রাখা লাগবে না। এটা আসো, এই প্রশ্নটা দেখো আমাদের কোথায় আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে কত, 11-12-তে। শেষ করে দিব, হ্যাঁ একটা নতুন শর্টকাট শিখাইয়া তারপর তোমাদেরকে শেষ করে দিব। একটা বলছে একটা তামার তারের রোধ, রোধ হলে আর, এখানে আর উঠতে ভুলে গেছে, এখানে আমরা একটা আর দিয়ে দিব। সবাই আমার ছবি টবি নিও, যখন নোট শেয়ার করবা একটা ছবি টবি দিও, বুঝছো, আমার ছবি দিও, আমি তো ভালো না সুন্দর না, তারপরে একটা ছবি দিও। তারপর আলহামদুলিল্লাহ যতটুকু দিছে আল্লাহ, এতটুকু অনেক খুশি, অনেকে তো তাও দেয়নি। দেখো একটা তামার তারের কি বলছে, তামার তারের রোধ কত আর হলে এর দৈর্ঘ্য কত করছে, দৈর্ঘ্য দ্বিগুণ, এবং ব্যাসার্ধ কত করছে, এবং দ্বিগুণ ব্যাসার্ধ বিশিষ্ট একটি কি বলছে তামার তারের রোধ কত হবে, দ্বিগুণ ব্যাসার্ধের তামার তারের রোধ কত হবে, দৈর্ঘ্য দ্বিগুণ আমাদের কি, দৈর্ঘ্য দ্বিগুণ, তারপর হচ্ছে কত, আমাদের কি বলছে, দৈর্ঘ্য দ্বিগুণ করছে, ব্যাসার্ধ কি করছে, দ্বিগুণ করছে, তাহলে ওই তারটার রোধ কত গুণ হবে। আরে ভালো পিক কেন তোলা লাগবে, তুমি আমার ক্লাসের থেকে পিক স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিয়ে ওইখান থেকে পিক দিবা একটা, দেখবা যখন যেভাবে কথা বলতেছি ওইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিবা, তাহলেই তো হলো। এখন আসো, এই ধরে নাও আমাদের এটা একটা উপাদান ছিল, প্রথম অবস্থায় এটা একটা তামার তার ছিল, এই তামার তারের একটা দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্যটা কথা ধরে নিলাম আমাদের এল, এই দৈর্ঘ্যটা হচ্ছে এল, এই তারের একটা ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধটা কত আর। এখন বলো এটা আমার তারটা গোলাকৃতির না, এই এটা তো গোলাকৃতির, এর একটা ক্ষেত্রফল আছে না, প্রস্থের ক্ষেত্রফল, এইটা ধরে নিলাম আমাদের ব্যাসার্ধটা কত আর 1, এই তারের দৈর্ঘ্যটা আর 1, এই রুটটা কত বলছে আর, এই আপেক্ষিক রুটটা কি থাকবে, রো থাকবে না, ধরো তার আপেক্ষিক রুট কি একই থাকবে। তাহলে আসো পরবর্তী প্রশ্ন কি বলছে, পরবর্তী স্টেপে বলছে এই দৈর্ঘ্যটা কি করছে আমাদের আগেরটা থেকে দ্বিগুণ করে ফেলছে, আগে যে দৈর্ঘ্যটা ছিল তার থেকে দ্বিগুণ, তাহলে ধরে না আমরা এখান থেকে এটা কত গেছে L2, এটা আমরা ধরে নিলাম L1, L1 সমান কত এল, L2 সমান কত আগেরটার দ্বিগুণ না, তাহলে 12,
তারটার কি ব্যাসার্ধটা কি বাড়াই দিছে, তারটা কি করছে ব্যাসার্ধটা বাড়াইছে, তাহলে ব্যাসার্ধ কত R2, R2 সমান কত হবে আগেরটার কত, আগেরটার দ্বিগুণ করছে, তাহলে কত 2R1, এতটুকু পাইলাম। এবং এই তারের কি আপেক্ষিক রুট কি থাকবে, সেম থাকবে, রুটটা কত পরিবর্তন হবে না, এটা R1 হলে এটা R2, একটা R1 হলে আরেকটা কি হবে R2 হবে। দরকার নাই ভাই, বুঝছো, এমনিতেই জীবন অনেক ভালো, শান্তিতে আছি। তাহলে দেখো, তার আমরা প্রত্যেকটার জন্য আমরা এটার জন্য একটা রুট পাবো, এটার জন্য আরেকটা পাবো, তাহলে ধরে নাও আমাদের ক্ষেত্রে কি সূত্র কি পড়ছে বলতো, যেহেতু আপেক্ষিক রুট সমান দুইটা তারের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আপেক্ষিক রুট, এটার আপেক্ষিক রুট সমান, তাহলে শর্ত মতে তাহলে কি রো ইকুয়াল টু কত, রো, দুইটার ক্ষেত্রে সমান না, তাহলে আমি রো সমান কি পড়ছো আপেক্ষিক রুট, রো ইকুয়াল টু আর এ ডিভাইডেড বাই কত এল পড়ছো না, তাহলে এখানে বসো, তাহলে রো কত R1 A1 ডিভাইডেড বাই কত L1 ইকুয়াল কত R2 A2 ডিভাইডেড বাই L2। ওকে, এতটুকু তুমি পাইলা। এখন কথা হলো তুমি এখানে প্রথমটা তারের রুট কত R1 ধরে নিছো, পরেরটা কত R2, এটা তো আমার দরকার নেই, কিন্তু আমাদের এখানে প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল বলে দিছে, বলে নাই, কিন্তু কি বলছে ব্যাসার্ধ বলছে। আমরা ক্ষেত্রফল সূত্র কি পড়ছি বলতো, পাই আর স্কয়ার না, পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার মানে কি এটা এ ধরে নাও, প্রথমটার জন্য ব্যাসার্ধ R1, দ্বিতীয়টার জন্য ব্যাসার্ধ কত A2, এটা A2, তাহলে A2 হলো কত পাই R2 স্কয়ার ইকুয়াল কত A2, এতটুকু তুমি পাবা। যখন তুমি এইটুকু পাইতেছো তাহলে এখানে বসাও, প্রত্যেকটার মান বসাবা আলাদা আলাদা। R1 কত A1 এর মান কত পাই আর স্কয়ার ডিভাইডেড বাই L1 ইকুয়াল কত, এটার মান কত R2 পাই R2 স্কয়ার ডিভাইডেড বাই L2। দেখো এই পাই পাই কাটা, তো তোমার কাজ কি এইটুকু মনে রাখা যে R1 পাই স্কয়ার বাদে কত L1 ইকুয়াল কত R2, সরি পাই হবে না আর হবে R1, এটা কত হবে R2 স্কয়ার ডিভাইডেড বাই কত L2। এইটুকু একটা সূত্র, এটা একটা সূত্র, বুঝছো। দেখো এই যে R1 R2 প্রত্যেকটার মান বলে দিছি না, এগুলোর মান বসাবা, প্রথমটার আর তো R1ই থাকবে, কিন্তু R1 তো আরই থাকবে, R1 স্কয়ার ইকুয়াল L1 তো L1ই, পরে কি বলছে এগুলোর দ্বিগুণ করছে R2 থাকবে, R1 মানে কত আগেরটার দ্বিগুণ না, তাহলে কত হবে 2R1 হোল স্কয়ার ইকুয়াল ডিভাইডেড বাই কত L2 কত আগেরটার দ্বিগুণ 2L L1 কাটা, এখান থেকে R1 স্কয়ার কাটা যাবে, তাহলে থাকবে কত বলো তো, এখানে থাকবে কি হচ্ছে, এখানে আছে R1 কত ইকুয়াল আমরা কত পাবো 4 আসবে, তাহলে 4R2 ডিভাইডেড বাই কত 2 কে কাটো, তাহলে তুমি কি পাবা R1 ইকুয়াল কত 2R1, এখানে আমাদের সরি R2 ইকুয়াল টু এটা, সরি এটা হচ্ছে R2, এটা হলো R2 সরি এটা R1 এটা R2, তা তোমার বের করতে হবে কার মান R2 এর মান না, R2 ইকুয়াল টু কি লিখবা R1/2, R2 টাকে ভাগ করে দিছো, 2 টাকে তুমি ভাগ করে দিছো, আমার ল্যাপটপ বন্ধ হয়ে গেল। তাহলে দেখো তাহলে আনসার কোনটা হবে, R1 সমান কত বলছো আর না, এটার পরিবর্তে কি লিখতে পারবা R2 ইকুয়াল কত R/2, এটা আনসার।
তুমি এটা সহজেই করতে পারো, এটা আমি ক্যালকুলেশন করে দিলাম, এটা তুমি সহজে ক্যালকুলেশন করতে পারবা। সবার ক্লিয়ার হয়েছে? আসো আমি এটা একটু দেখাই সহজে তুমি কিভাবে আনসার বের করবা। এটার আনসার কোনটা হবে? 3 নাম্বার না? দেখো আমরা রো ইকুয়াল টু কি পড়ছো? রো দুইটার ক্ষেত্রে সমান। ওকে, তাহলে দেখো আমরা এটা কিভাবে শর্টকাটে করতে পারি, কোথায় বুঝাই। আচ্ছা এখানে বুঝাই, উপরে গিয়ে পাতা পাতা আছে, জায়গা আছে। আচ্ছা দেখো আমাদের এখানে দেখো রো ইকুয়াল টু কি পড়ছো? R1 R2, সরি কত, A1 ডিভাইডেড বাই কত, L1। এখানে A1 এর পরিবর্তে কি লিখতে পারো? R1 কত, পাই আর স্কয়ার বাই L2। এখন ধরো আমরা এটা হচ্ছে রো 1 এর জন্য, দুইটার ক্ষেত্রে তো উপাদান সেম না, সেম কাজটা হলে তাহলে আমরা এখানে একটু চিন্তা করতে পারবো। আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? R1 ইকুয়াল টু আমরা লিখতে পারবো, সেটা হচ্ছে কত, L ডিভাইডেড বাই কত, A। L ডিভাইডেড বাই A, দুইটা উপাদানের ক্ষেত্রে যেহেতু সেম আমাদের কি আসবে, L বাই A1। A1 মানে কত, পাই আর স্কয়ার, R1 স্কয়ার, এটা লিখতে পারো। এটা R1, যেহেতু আমাদের সবগুলো পরিবর্তন হয়ে গেছে এখন, তাহলে R2 ড্যাশ, যেহেতু দুইটা উপাদান সেম থাকবে, তাহলে R2 ড্যাশ সমান কি লিখতে পারবা, L2 আগেরটার দ্বিগুণ 2L1, ব্যাসার্ধ পাই তো পাই, ব্যাসার্ধটা কি আগেরটার দ্বিগুণ মানে কত, 4 পাই স্কয়ার, কত 4 আর স্কয়ার, R1 স্কয়ার। তাহলে দেখো আমরা এখানে 2/4 টাকে আলাদা রাখবা, তাহলে কত, R ড্যাশ ইকুয়াল কত, 2/4 কত, L1 বাই পাই R1 স্কয়ার। দেখো এটার পরিবর্তে R1 লিখতে পারো না, এটার পরিবর্তে কি লিখতে পারো তুমি, R1 লিখতে পারো। তাহলে এটা কাটাকাটি করলে কত, 1/2, তাহলে R ড্যাশ সমান করতে পারবা 1/R/2। এটা অ্যান্সার লিখছি। ওকে, তো এই পর্যন্ত কে কতটুকু বুঝছো একটু বলবা, আর হচ্ছে যারা ক্লাস নোট শেয়ার করবা তারা অবশ্যই খুব সুন্দর করে দেখে শুনে খুব ভালো করে রিভিউ দিয়ে ক্লাস শেষ করবা। এন্ড এই শেষ পর্যন্ত কে কে ক্লাসে ছিল একটু বলো। আশা করি আমি তোমাকে শুরু করছি কয়টায়, 10টা কত 40-এর দিকে মনে হয়, এখন কয়টা বাজে, 11টা 20 বাজে, 12টা 15 বাজে, তাহলে কত কয় ঘন্টা গেল, এটা হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট, 11টা 1 ঘন্টা 20 মিনিট হচ্ছে কত, 1 ঘন্টা 35 মিনিটের মতো সময় গেছে। তোমার 1 ঘন্টা 35 মিনিট সময়ে যেই জিনিসগুলো পড়াই দিলাম, তোমার একাডেমি বলো অ্যাডমিশন বলো যে কোনো জায়গায় তোমার সবগুলো কভার হয়ে যাবে। যারা আগেও চলতরিত পড়ছো, বুঝছো, আগে তো চলতরিত পড়ছো তাই না, আগের চলতরিত আর এখনো চলতরিতের মধ্যে পার্থক্য কতটুকু পাইছো কইরা, কে কে বলতে পারবা? ওকে, অনেকেই ছিলা, যাই হোক ছিলা তো, কেউ কেউ তো শেয়ার করে না। আচ্ছা দেখি তো কে কে ক্লাস শেয়ার করছিলা। শুধু আমি আর আশফি নামে একটা ছেলে ছাড়া, আর ওই সাইমান আর ছাড়া আর কেউ ক্লাস শেয়ার করে নাই। তো তোমরা যদি ক্লাস শেয়ার না করো তাহলে ক্লাস করে কোনো লাভ হবে না, কারণ আমি তো ক্লাস নিচ্ছি তোমাদের ভরসায়। তাতে তোমরা ক্লাস শেয়ার করবা, অনেক বন্ধু বান্ধব আসবে, আমাকে চিনবে, তারপরে হচ্ছে আমি ক্লাস কি করবো, আমার পরিচিত বাড়বে। কিন্তু তোমরা যে শেয়ার না করো, ক্লাস পরিচিত না বাড়াও, বা হচ্ছে এইগুলা না করো, তাহলে তো কখনো হবে না। এটা তো তোমরা যদি শেয়ার না করো, আমি তো বলছি প্রত্যেকজনের বলছি যদি ক্লাস করো অবশ্যই শেয়ার করবা। যেমন তোমরা বড় বড় প্ল্যাটফর্মে ক্লাস করলে কি করো, শেয়ার করো না, ওনারা তো বলার আগে শেয়ার করে দাও, যেই ভাইয়ারা ক্লাস নিচ্ছে চলে আস। তা আমি কি ওনাদের থেকে কম পড়াই, ভালো পড়াই ওদের থেকে। যাই হোক,
ক্লাস করলে লাভ নাই যদি শেয়ার না করো। থাকো, ভালো থাকো, শুভকামনা রইলো। এন্ড তোমাদের দেখা তোমাদের রেসপন্সিবিলিটি খুবই বাজে, এটা বলতেই হয়, কারণ এত কষ্ট করে আমি ক্লাস নিচ্ছি, তোমরা এইটুকু করতে পারো নাই যে ক্লাসটা শেয়ার দিতে পারো না, বুঝছো? তো থাকো সবাই, সবার জন্য ভালো থাক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।